আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো চলো এটা নিয়ে প্রবলেম সলভিং আমরা শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে বইয়ের 95-96 সেশন থেকে। এই প্রশ্নে বলা হয়েছে 4, 5, 6, 7 এবং 8-এর প্রত্যেকটি একটি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করিয়া 3 অঙ্কের কয়টি বিজোড় সংখ্যা তৈরি করা যায়। তো আমি এটা আগে পুরোপুরি সলভ করে ফেলবো, তারপর এক্সপ্লেন করব। সলভিংয়ের সময় আমরা এক্সপ্লেনেশনে যাব না, আগে পুরোপুরি সলভ তারপরে এক্সপ্লেনেশন। তো আমি এই পুরোটা আগে সলভ করে ফেলি। তাহলে 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে হবে। 3 অঙ্কের বিজোড় সংখ্যা আলটিমেটলি তাহলে বিজোড় যেহেতু 5 আর 7 রাখতে পারবো, তাহলে এখানে দুইটা অপশন। আর আমাদের মোট সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা থেকে একটা চলে গেল, তাহলে 4টা থেকে আমি নিতে পারবো 2টা। 4p2 টাইমস 2, 4p2 তাহলে আসে 24। এই তো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হচ্ছে 24। দ্যাটস ইট, আমাদের সলিউশনের পার্টটুকু ডান। এইবার আমরা একে একে জিনিসগুলো বোঝা ট্রাই করি। খেয়াল করো, আমরা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কেসে লিখিত পরীক্ষায় এই জিনিসগুলোর আনসার করতেছি, তখন কিন্তু খুব বিস্তারিত যে জিনিসপত্র লিখতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা এই জিনিসটাকে ওই এইচএসসি পরীক্ষার মতো ট্রিট করলে হবে না, যে এই তথ্য দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের ইউটিলাইজ করতেছি, এর মান এত, ওর মান এত, এই জিনিসগুলো আসলে লাগবে না, আমরা অত সময়ই পাবো না। তো এই কারণে আমরা অনেকেই ডাউটে থাকি যে ভাইয়া আমি যদি জাস্ট এই জিস্টটা করি, জাস্ট একদম মেইন থিমটা যেখানে আসলে কি হচ্ছে, কি কাজটা করতেছে ওইটুকু করি, তাহলে চলবে কিনা। উত্তর হচ্ছে চলবে, সমস্যা নাই, বুঝছো? আচ্ছা, তবে তুমি যদি সামান্য একটু স্পেসিফিকেশন দেখাতে পারো ডকুমেন্টেশনের খাতিরে, তাহলে দেখাতে পারো, এটাতে সমস্যা নাই আর কি। আচ্ছা, এইবার এখন এই জিনিসটা একটু বুঝে বুঝে কাজটা করি যে এখানে আসলে আমি কি করলাম। খেয়াল করো, এখানে আমাদের 3 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করতে বলছে, তাহলে আমরা 3টা স্পেস নিই বা 3টা চেম্বার নিই। 3টা চেম্বার যদি আমরা নিয়ে ফেলি, তাহলে এইখানে আমরা একটু 3টা চেম্বার নেওয়ার ট্রাই করি। এই মনে করো এখানে আমরা 3টা চেম্বার বানাবো। 3টা চেম্বারের প্রত্যেকটা আমাদের এটা এককের ঘরের জন্য, দশকের, আর এটা শতকের ঘরের জন্য। এখন এইখানে বলছে বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। তো বিজোড় সংখ্যা তৈরি করতে হবে মানে কি? মানেই হচ্ছে যে তোমার এই এককের ঘরের অঙ্কটা 1, 3, 5, 7, 9 এগুলোর মাঝে হতে পারবে। তো এখানে তার মাঝে কি আছে? 5 আছে আর 7 আছে। তার মানে এই যে এই জায়গাটায় আমি বসাতে পারবো হয় 5কে, না হয় 7কে, তাই না? তাহলে এই জায়গাটায় বসানোর মতো অপশন হচ্ছে 2টা। এই কারণে আমি এখানে ডিরেক্ট 2 লিখছি। এইটার জন্য 2টা, আর এই 2টার জন্য বাকি যে অপশন এগুলো চিন্তা করছি। এখন অনেকেই তোমরা এই যে এইটা একবারে যে 2 আমরা কাউন্ট করি, এটাতে তোমাদের ঝামেলা ফিল করো বা এটাতে খুব একটা হ্যাবিচুয়েটেড না। তো আমি এক কাজ করব, একে একে জিনিসটা বুঝাবো। হ্যাঁ, তো আমি এইখানে অপশন তো পেলাম কি কি, 5 আর 7। তো আমি শুধু 5-এর জন্য দেখাই, তারপরে শুধু 7-এর জন্য দেখাবো, তাহলে আশা করা যায় কোনো ঝামেলাই আমাদের বুঝতে হবে না। আচ্ছা, এইখানে তাহলে এইখানে আমি 5 বসালাম। এরপরে এখন তুমি খেয়াল করো, তোমার হাতে ঘর আছে 2টা। এই 2টা ঘরে তুমি জোর বিজয় যা বসাও না কেন, কোনো সমস্যা নেই, এই এককের ঘরে 5 বসলেই চলবে, তাই না? তো এখন এইখানে যেহেতু আমি 5কে একদম টোটালি ফিক্স করে দিছি, এইখানে তাহলে 5কে টোটালি আমি ফিক্স করে দিলাম। এই 2টা ঘরের জন্য এবার আমি অপশন চিন্তা করব। তো তুমি খেয়াল করো, তোমার 5 এখান থেকে চলে গেছে, যেহেতু 5 বসায় ফেলছো। তোমার হাতে অপশন হচ্ছে 4, 6, 7, 8, এই 4টা অপশন। 4টা থেকে কয়টা নিয়ে বসাবা? 2টা নিয়ে বসাবা। এখানে কি অর্ডার ম্যাটার করে? অর্থাৎ কোনটা আগে কোনটা পরে সেটা কি ম্যাটার করে? অবশ্যই ম্যাটার করে, কারণ সংখ্যার কেসে কি হয়, সংখ্যার কেসে আমি যদি এখান থেকে 4 আর 6 চুজ করি, এখানে 4 বসালাম, এখানে 6, তারপরে এখানে 5 বসে গেল, এইটা একটা সংখ্যা, আর এখানে 6, এখানে 4, এখানে 5 বসালাম, এটা আরেকটা সংখ্যা। সো অবশ্যই সংখ্যার ক্ষেত্রে কি হয়, ক্রমটা কে আগে আসে কে পরে আসে, এই অর্ডার ব্যাপারটা ম্যাটার করে। তো যার কারণে আমরা এখানে কি করব, তাহলে 4টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে আমরা এখানে অ্যারেঞ্জ করতেছি অর্ডারকে কনসিডারেশনে রেখে। তার মানে কি হবে, 4p2। যদি অর্ডারকে কনসিডারেশনে না রাখতে পারতাম, জাস্ট চুজ করতাম, তখন কি লিখতাম, 4c2। বুঝছি? এই তো। তো এখানে তাহলে আমরা কি পেলাম, 5 যদি এখানে ফিক্স করে দিই, তাহলে আলটিমেটলি আমাদের কতগুলো অপশন পাচ্ছি, 4p2 সংখ্যক অপশন পাচ্ছি। আর এইখানে 5 যেহেতু ফিক্স, একে তো সাজানোর কিছু নেই, তো আলটিমেটলি ওই জন্য কিছু আসতেছে না, থাকলো। ঠিক এবার এই ঠিক একই কাজটা এবার আমরা 7-এর জন্য করব। দেখো এবার বুঝো কিনা। এইবার এই একই কাজটা আমরা করব 7-এর জন্য। জাস্ট খুবই সিম্পলি এবার কি হবে, এইবার আগে যেখানে 5 বসছিল, এইবার সেখানে বসে যাবে 7। 7 বসাও তুমি। তাহলে এখন এইবার 7 দিয়ে করবো, 7কে তাহলে কেটে দিলাম। 7কে যদি আমরা কেটে দেই, 7কে যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের হাতে অপশন কি কি থাকে, 4, 5, 6, 8, এই 4টার মাঝে যে কোনো 2টা আমি এখানে
ক্রম মাথায় রেখে বসাতে পারবো। তাহলে আলটিমেটলি কী করতেছি, তাহলে 4p2 4টা থেকে 2টা নিয়ে অর্ডারকে মাথায় রেখে, অর্থাৎ আমরা বিন্যাস করতেছি আর কি, অর্ডারকে মাথায় রেখে অর্ডারকে কনসিডারেশনে রেখে অ্যারেঞ্জ করতেছি। দ্যাটস ইট। এই তো তাহলে এখানে আমাদের কী দাঁড়ালো, এর জন্য 4p2, ওর জন্য 4p2, এই জন্যই আমরা কী করছি, 4p2 দুইবার আসতেছে না, তার মানে এটাকে ওভারঅল লেখা যায় 4p2 × 2। দ্যাটস ইট। এই কাজটাই এখানে আমরা করছি, বুঝছো? তো এখানে 5 অথবা 7, এই জন্য এখানে অপশন 2টা, আর একটা চলে গেলে বাকি থাকে আর 2টা পজিশন, আমাদের অপশন থাকে আরও 4টা, 4টা থেকে 2টা ক্রম মাথায় রেখে কাজ করতেছি। দ্যাটস ওয়াই 4p2 এখান থেকে তারপরে ×2 করে দিছি। দ্যাটস ইট। এটাই হচ্ছে আনসার। আই হোপ জিনিসটা ক্লিয়ারলি বুঝছো। আমাদের আজকে কিন্তু কোয়েশ্চেন খুব বেশি নাই, সো আমি যতটা পারা যায় ভেঙে ভেঙে এক্সপ্লেনের কাজগুলো করে দেবো। হ্যাঁ, আচ্ছা, সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। আমাদের উত্তর কত? উত্তর 24। ঠিক আছে, সামনের কোয়েশ্চেনে যাই। এর পরের কোয়েশ্চেনে বলছে একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন হতে 9টি প্রশ্নের উত্তর দিতে হবে, এর মধ্যে প্রথম 5টি হতে ঠিক 4টি প্রশ্ন বাছাই করতে হবে, কত প্রকারের প্রশ্নগুলো বাছাই করা যেতে পারে? আচ্ছা, এখানে প্রথমে আমি আগে সলভটা করে ফেলি, তারপর আমরা একদম বুঝে শুনে এক্সপ্লেইন করব। তাহলে 12টা থেকে 9টা চুজ করতে হবে, ওকে। তারপরে এইখানে প্রথম 5টা থেকে ঠিক 4টা, আর তাহলে পরের 7টা, 5 7 12, তাহলে ওভারঅল হচ্ছে 9টা, তাহলে এখান থেকে হবে 5টা। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি 5c4 × 7c5। দ্যাটস ইট। এটা করলে যা আসে তাই। 5c4 মানেই তো 5c1, তার মানে এটা 5 হবে, আর 7c5 এর মানটা আমরা একটু বের করে ফেলি। 7c5 21। তাহলে এখন 21 × 5 105। এই তো, এইটাই হচ্ছে আমাদের আনসার। আমাদের তাহলে কোয়েশ্চেনটার সলিউশন করা শেষ। এইবার আমরা একদম ভেঙে ভেঙে সব কিছু বুঝবো যে কী করলাম। খেয়াল করো, এখানে বলছে যে একটা পরীক্ষায় 12টা কোয়েশ্চেন দেওয়া থাকে। এখন এই 12টা কোয়েশ্চেনের মধ্যে 9টা কোয়েশ্চেন আমাকে আনসার করতে হবে। তাহলে ওভারঅল কাজটা কি? ওভারঅল কাজটা একটু বুঝি। ওভারঅল কাজ হচ্ছে এই 12 থেকে 9টা কোয়েশ্চেন ওভারঅল আমার চুজ করতে হবে। কিন্তু ইচ্ছে মতো আমরা চুজ করতে পারবো না, 12টা থেকে যে কোনো 9টা চুজ করলাম এমন হবে না। তাহলে এইখানে বলছে এর মধ্যে প্রথম 5টা থেকে ঠিক 4টা বাছাই করতে হবে। তাহলে একটু বুঝি, এইখানে প্রথম 5টা থেকে একটা কি আছে, শর্ত আছে। তার মানে এইখানে আমরা এই জিনিসটাকে এইভাবে ভাঙতে পারি যে 12টা কোয়েশ্চেন, তার মানে প্রথমে 5টা, তারপরে 7টা, কারণ টোটাল তো 12টা হতে হবে, থাকলো। তাহলে এই যে প্রথম পোর্শন, প্রথম 5টা, এখান থেকে আমার চুজ করতে হবে বা বাছাই করতে হবে কয়টা? 4টা। এখান থেকে বাছাই করতে হবে 4টা। এখন টোটাল তো বাছাই করার কথা বলছে 9টা, এই যে 12 থেকে টোটাল লাগবে 9টা। তো প্রথম 5টা থেকেই যদি 4টা করি, তাহলে বাকি 7টা থেকে কয়টা করতে পারবো? এখান থেকে 5টা, কারণ 4 5 9, টোটাল 9টা হতে হবে, 12 থেকে 9টা হতে হবে। বুঝছি? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা কত প্রকারে বাছাই করা যায়? দেখো, এখানে বাছাইয়ের কথা বলছে, অর্থাৎ জাস্ট আমরা চুজ করতেছি। আমরা এখানে অর্ডার মাথায় রেখে কাজ করতেছি না, জাস্ট আমরা কি করতেছি? চুজ করতেছি, বাছাই করতেছি। এখানে আমরা ক্রমকে মাথায় রেখে অ্যারেঞ্জ করতেছি না, তাই এখানে পি আসবে না, কি আসবে? সি আসবে, কম্বিনেশনে সি। তাহলে আলটিমেটলি এইখানে 5টা থেকে 4টা বাছাই করা যায় কত উপায়ে? 5c4 টাইমস এইখানে 7টা থেকে 5টা বাছাই করা যায় কত উপায়? 7c5। দ্যাটস ইট। এই তো, এই দুইটা গুণ করলেই যা আসে তাই হচ্ছে আমাদের আনসার। আই হোপ এই জিনিসটা ক্লিয়ারলি আমরা সবাই বুঝছি। সামনে আগাই। 105। ঠিক আছে। এরপরের কোয়েশ্চেনে বলছে যে যদি 18cr = 18cr+2 হয়, তবে rc5 এর মান নির্ণয় করো। তো আমি এই জিনিসটা আগে সলভ করে ফেলি। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি যে r+r+2 = 18। তার মানে আর কত আসে? 2r+2 16, 8, r = 8। এখন rc5 লাগবে, তার মানে 8c5 এর মানটা এখন বের করব জাস্ট 56। এই তো আমাদের আনসার চলে আসছে। এইবার আমরা আনসারটা বের করে ফেলছি, এবার আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করব। খেয়াল করো, এখানে আসলে বলছে যদি এটা = এটা হয়, তার মানে কি বলছে? 18cr = 18cr+2 হয়। এখন এই জায়গাটায় একটা ভালো প্রপার্টি কিন্তু আমাদের পেয়ে যাব, ভালো একটা প্রপার্টির অ্যাপ্লিকেশন। সেটা কীরকম? সেটা হচ্ছে আমরা জানি ncx = ncy হলে হয় x = y, না হয় কি x + y = n। এখন এই জিনিসটা কেন হয় একটু বুঝি আমরা। খেয়াল করো, আমরা একদম নিউমেরিক্যালি এই জিনিসটা বোঝার ট্রাই করি। আচ্ছা, আমরা তো আসলে এক্সপ্লেন করলে জেনারেলি
এই কমলার কাছাকাছি কালারটা ইউজ করি, তাহলে এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে এইখানে আসলে এই এনসি এক্স ইজ ইকুয়াল টু এনসি ওয়াই হলে যে হয় তারা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হবে, না হয় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন হবে। এই জিনিসটা কেন হয়, কিভাবে হয়, সেই জিনিসটা একটু বোঝা ট্রাই করি। খেয়াল করো আমাদের এই যে এখানে এই জিনিসটা যদি আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল থেকে বুঝতে ট্রাই করি, ধরে নাও আমি বললাম 10C7 ইজ ইকুয়াল টু 10C, মনে করো এখানে আর দিলাম। তাহলে এইবার এখন দেখো তো অ্যাজ আ স্টুডেন্ট আমি কি চিন্তা করতে পারি, এখন অ্যাজ আ স্টুডেন্ট আমি চিন্তা করতে পারি খুবই সিম্পলি 10C7, মানে এখানেও যদি আর এর মান 7 চিন্তা করি তাহলেই আমরা কি হবে এই দুইটা ইকুয়াল করতে পারবো, তাহলে আর এর মান এখান থেকে 7 হতে পারবে, তাই না? তার মানে কি দেখলাম আমরা যে আচ্ছা এইখানে এই যে এনসি এক্স ইজ ইকুয়াল টু এনসি ওয়াই হলে যদি এইখানে আমাদের এক্স আর ওয়াই রিলেশন লাগে তাহলে বুঝাই যাচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে 7 ইজ ইকুয়াল টু আর হলেই আলটিমেটলি এরা দুজন সমান হচ্ছে, অর্থাৎ এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই জিনিসটা আমরা ফিল করতে পারতেছি। অ্যান্ড এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, এখানে আসলে এক্সট্রা করে বলার কিছু নেই, এটা খুবই দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ অবশ্যই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হতে হবে। এটা একটা উপায়, এইভাবে হতে পারে তারা সমান। তবে আরেকটা উপায় আছে, সেটা কি, সেটা হচ্ছে তুমি খেয়াল করো তো 10C7 এইখানে আর এর মান যে 7ই হতে হবে এমন কোনো কিন্তু কথা নেই, আর এর মান অন্য কিছুও হতে পারে। এই অন্য কিছুটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে 10C3 এর ভ্যালু যা 10C7 এর ভ্যালুও তাই, এই জিনিসটা হয়। এখন ঠিক একই মানে এই জিনিসটা যদি আরও এক্সাম্পল আমরা দিই, মনে করো 15C2 এর মান যা 15C13 এর মানও তাই, অর্থাৎ এইটার একদম বেসিক প্রপার্টিটা যেটা সেটা হচ্ছে NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস আর। এই জিনিসটাকে কী বলা হয়, সম্পূরক সমাবেশের নীতি, তাই না? তার মানে এই যেখানে আমরা দেখতেছি যে আচ্ছা তাহলে এইখানে আমাদের সবসময় আসলে যে এক্স আর ওয়াই সমানই হতে হবে এমন কিন্তু ব্যাপারটা না, অন্য কিছুও হতে পারে। সে অন্য কিছুটা কেমন সেটার নিয়মটা একবার আমরা এখান থেকে দেখলাম। এইটাকে যদি আমরা একটু ভেঙে জেনারেল সেন্সটা বিল্ড করি, সেটা হচ্ছে এরকম যে তুমি খেয়াল করো 15C2 ইজ ইকুয়াল টু 15C13, তার মানে কি, তার মানে হচ্ছে এই দুইটার যোগফল যদি এটা হয় তাহলেও কিন্তু তারা পরস্পর সমান হয়। খেয়াল করো এই দুইটার যোগফল যদি এই যে আমাদের n এর মানটা সমান হয়, যেমন এখানে এই দুইটার যোগফল যদি 10-এর সমান হয়, এইখানে এইটা আর এইটার যোগফল যদি n এর সমান হয়, তাহলেও কিন্তু তারা পরস্পর সমান হতে পারে। এই সম্পূরক সমাবেশের কেসে এই ব্যাপারটা কিন্তু খুব সহজে ফিল করা যায়। এই ব্যাপারটা আসলে যে কেন এরকম হয় এই জিনিসটা তো ম্যাথমেটিক্যালি তো বোঝাই যাচ্ছে। ম্যাথমেটিক্যালি আমরা যদি চিন্তা করি NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস আর কেন হচ্ছে, আমাদের NCR মানে কি, NCR মানে হচ্ছে এটা উপরে থাকবে n ফ্যাক্টোরিয়াল থাকলো, নিচে কি থাকবে আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? এইটার কেসেও যদি তুমি চিন্তা করো এখানে কি হবে, এখানেও n ফ্যাক্টোরিয়াল আসতেছে আর নিচে থাকে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তারপরে আরেকটা জিনিস কি থাকে n মাইনাস n প্লাস আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এখানে n আর n চলে যায় তাহলে থাকে আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান হয়ে গেল। আমি জাস্ট কি অ্যাপ্লাই করছি, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, NCR এর ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন ওটা যদি অ্যাপ্লাই করি খুব সহজেই দেখা যায় এরা দুইজন পরস্পর সমান। তবে এইটা যেমন ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে সূত্র অ্যাপ্লাই করে দুইটার কেসে একই জিনিস তারা দিচ্ছে, এটাকে আসলে বাস্তবেও খুব সিম্পলি খুব ইজিলি ফিল করা যায়। একটু আমি এই ফ্লেভারটা দেওয়ার তোমাকে ট্রাই করি, তাহলে এই জিনিসটা সম্পর্কে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ধরেই নেই যে একটা বাসায় দুইটা বাচ্চা আছে, এখন তাদের বাবা তাদের জন্য খাতা নিয়ে আসছে, একটা ছোট আর একজন বড়। তাহলে এখন ওর আব্বু খাতা নিয়ে আসছে 5টা খাতা। এখন এই যে 5টা খাতার মধ্যে সে এই ছোট মানুষটাকে, যেহেতু ওর খাতা কম লাগবে ছোট মানুষ, তাকে 2টা খাতা দেওয়া হবে, আর এইখানে বড় যেজন আছে তাকে 3টা খাতা দেওয়া হবে। এখন এই জিনিসটা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে আমরা দেখব যে ধরেই নেই এই 5টা খাতাকে আমি বলতেছি যে ABCDE, এই 5টা খাতার আমরা নাম দিয়ে দিলাম। এখন এর মাঝে তুমি চিন্তা করো আমি ধরে নিচ্ছি যে আমি ছোটোজনকে আগে দিব, ছোটোজনের আবদার বেশি তাকে আগে দিব, তাহলে ছোটোজনকে আমি যদি 2টা খাতা আগে দিই তাহলে কি হবে একটু দেখি। ছোটোজনকে আমি দিলাম A আর B খাতা দুইটা দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে CDE। এই যে 3টা পড়ে থাকলো এটা বড়জনকে দিলাম। এখন তাহলে এটা যদি আমি একটু লিখে দেখাই, A আর B ছোটোজনকে দিলাম, CDE পড়ে থাকলো বড়জনের জন্য। এরপর এবার আমি A আর C ছোটোজনকে দিলাম, তাহলে কি পড়ে থাকলো BDE বড়জনের জন্য পড়ে থাকলো। আমি এখানে AD দিলাম, তাহলে কি পড়ে থাকবে BCE পড়ে থাকবে। আমি AE দিলাম, তাহলে তার জন্য BCD পড়ে থাকবে। এইভাবে করে আমরা যদি একটু জাস্ট এইটার থিমটা বোঝার ট্রাই করি তাহলে দেখব যে আসলে কি হচ্ছে। এইখানে আমি এর জন্য যতগুলা সারি লিখব
এইখানে 1 2 3 4 এভাবে করে করে যতগুলো সারি লিখতে পারবো, ঠিক ডান পাশেও ঠিক ততগুলাই সারি হবে। হইল। এখন কারণ আমি তো 5টা থেকে এখানে 2টা রাখতেছি, বাকি 3টা ওখানে, সো এখানে যতগুলো ভিন্ন উপায় আমি রাখবো অবশ্যই ততবার কি হবে, বাকি 3টা এখানে পড়ে থাকবে। এখন এখানে তুমি যদি একটু চিন্তা করো এখানে আসলে হচ্ছেটা কি, এখানে আসলে যে জিনিসটা হচ্ছে সেটা হলো এইখানে আমি 5টা থেকে 2টা চুজ করে রাখতেছি, যতগুলো উপায় আছে 5টা থেকে 2টা চুজ করার সেগুলো এখানে রাখতেছি। ঠিক একইভাবে ডান পাশে কি হচ্ছে তাহলে, ডান পাশে আসলে 5টা থেকে 3টা করে যতভাবে চুজ করা যায় সেটা রাখতেছি। দেখো তাই কিন্তু হচ্ছে, এখানে এ বি চুজ করছি, তারপরে আবার এসি, তারপরে এডি, তারপরে এই, তারপরে আমি বিসি চুজ করব, তারপরে বিডি চুজ করব, এভাবে করে যতগুলো পারা যায় ভিন্ন ভিন্ন আমাদের চয়েসের উপায় সবগুলো এখানে রাখবো। এখন এখানে তার মানে আমরা কী রাখতেছি, 5C2 রাখতেছি, অর্থাৎ এখানে আমি 5টা থেকে 2টা কতভাবে চুজ করা যায় সেই জিনিসগুলো ততগুলো একের পর এক সারি আকারে রাখতেছি। এখানে যতগুলো সারি হবে ঠিক প্রত্যেকটা সারির জন্য এই পাশে ডান পাশে আবার একটা সারি হবে, এখানে 2টাতে সমান সংখ্যক সারি থাকবে, সমান সংখ্যক উপায় থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতেছি যে আচ্ছা তার মানে এইটা যদি 5C2 হয় আর এটা যদি 5C3 হয়, দুইজন তো সমান সংখ্যক সারি আমাকে দিচ্ছে, সমান সংখ্যক কনফিগারেশন আমাকে দিচ্ছে, তাহলে এই দুইজন সমান। অ্যান্ড এই যে 5C2 = 5C3, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে। অ্যান্ড এইটা আসলে যে কোনো নাম্বারের জন্য সত্য। তুমি এভাবে চিন্তা করো যে 100টা আমাদের হাতে খেলনা আসছে একটা ফ্যাক্টরিতে, এখন ওই ফ্যাক্টরির 2 জায়গায় কন্ট্রিবিউশন করতে হবে, 2 জায়গায় কন্ট্রিবিউট করতে গিয়ে সে দেখলো এক জায়গায় 60টা খেলনা দিতে হবে আর এক জায়গায় 40টা। তো আলটিমেটলি তখন কী হবে, এই যে আমাদের যেখানে 40টা দিতে হবে ওই 40টা যদি আমি বাছাই করি, বাকি 60টা পড়ে থাকবে, তাহলে 40টা যতভাবে বাছাই করা যাবে 60টাও ঠিক ততবার ঠিক সেমভাবে বাছাই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বলা যায় 40টা আমি ডান পাশে যতভাবে বাছাই করব, যতভাবে বাছাই করে করে রাখলাম, ধরে নিলাম 40টা বাছাই করার উপায় হচ্ছে 2100টা, কথার কথা আমি জাস্ট বলতেছি, ঠিক 2100 সংখ্যক কী হবে কনফিগারেশন আমি বাম পাশে পাবো ওই 60টার জন্য। তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা ডান পাশে তো আসলে কী হচ্ছিল, 100 থেকে 40টা কতভাবে চুজ করা যায় সেটা দেখতেছিলাম, বাম পাশে কী হচ্ছিল 100 থেকে 60টা কতভাবে চুজ করা যায় সেটা দেখতেছিলাম। এই দুইটা তো সমান সংখ্যক কনফিগারেশন আমাকে দিচ্ছে, তার মানে কি বলা যায় 100 থেকে 40টা জিনিস, 100টা জিনিস থেকে 40টা জিনিস যতভাবে চুজ করা যায় 100 থেকে 60টা জিনিস ঠিক ততভাবে চুজ করা যায়। এইটা হচ্ছে এই জিনিসটার একদম রিয়েল লাইফ ফ্লেভার আর কি। এই জিনিসটার কেসে এইখানে এটা জাস্ট সূত্র আকারে মুখস্থ করে ঝাড়া মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এমন না। এই জিনিসটা একটু মাথায় চিন্তা করলে এইটার কিন্তু কেন হয় এই জিনিসটা সেটা খুবই সহজে যে কেউ বুঝতে পারার কথা। আমি সেই জিনিসটা যতটা পারা যায় এখানে বলার এবং বোঝানোর ট্রাই করলাম। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তার মানে আমরা এখানে কি দেখলাম যে আচ্ছা NC(x) = NC(y) যদি হয়ে থাকে তার মানে হচ্ছে এইখানে তাহলে কি হবে, হয় x = y হবে, একদম ডিরেক্ট, খুবই সিম্পলি, এটাও যা ওটাও তাই, যার কারণে সমান হয়ে গেছে, অথবা এদের দুজনের যোগফল হবে n। কেন হলো, কারণ এই যে এই প্রপার্টিটার জন্য, প্রপার্টিটা কি NCR = NC(n-r)। 100টা জিনিস থেকে 40টা নিয়ে যতভাবে বাছাই করা যায় 100টা থেকে 60টাও ঠিক ততভাবেই বাছাই করা যায়। বুঝছি, তার মানে এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করা যাচ্ছে। এই জিনিসটার বিশেষত্ব কি, এই যে আর এইটা আর এটা এই দুইটা যোগ করলে এটা আসবে, এই যে যেমন নিউমেরিক্যাল এক্সাম্পলও তোমাদের দিছিলাম। তো এখানে আমি তাই করছি, খেয়াল করো এখানে বুঝতেই পারতেছি আমি যে 18CR এবং 18CR+2 আসছে, তার মানে একটা অপশন কি আমাদের x = y, অর্থাৎ হয় r = r+2 না হয় আরেকটা। এখন তুমি নিজেই চিন্তা করো তো r = r+2 হওয়া সম্ভব কখনো? এটা কখনো হবে? কোনো একটা সংখ্যা ওর সাথে 2 যোগ করেও পরস্পর সমান হবে, 1কে আমি 3-এর সমান বলতে পারবো? এটা তো সম্ভব না। সো আলটিমেটলি এই জিনিসটা কখনো সম্ভব না। তাহলে আমাদের কোনটা সম্ভব হবে? এইটা পসিবল না, এটা ক্যান্সেল করে দিলাম, এটা হবে তাহলে কি হবে, x আর y যোগ করলে n এর সমান হবে। এই জন্যই আমি তাই লিখছি, দেখো x আর y এটা যোগ করলে n এর সমান হবে, তাই লেখা হয়েছে ডিরেক্ট। বুঝছি, তাহলে r+r+2 = 18, তার মানে এখান থেকে পেয়ে গেলাম কত, r এর মান হচ্ছে 8, এই যে 2 পাশে গেলে 16, তার মানে 2 দ্বারা ভাগ করলে 8। এখন RC5 এর ভ্যালু চাইছে, তার মানে 8C5 ক্যালকুলেটারে বের হয়ে গেল। বুঝছি, এইটাই ছিল এই কোয়েশ্চেনটার সলিউশন। সামনে আগাই তাহলে আমরা, 56 ঠিকঠাক আছে। এরপরের কোয়েশ্চেনে হচ্ছে এইখানে আমরা দেখতেছি এখানে বলছে দুটি ভাগের প্রত্যেক ভাগে 5টি করে মোট 10টি প্রশ্ন হতে একজন পরীক্ষার্থীকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো ভাগ থেকে 4টির বেশি প্রশ্নের উত্তর করা নিষিদ্ধ। ওই পরীক্ষার্থী কত উপায়ে প্রশ্নগুলো বাছাই করতে পারবে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আগে আমরা সলভ করে ফেলি, তারপর এটার ব্যাখ্যায় যাব।
তাহলে বলছে দুইটা ভাগের প্রত্যেক ভাগে 5টা করে মোট 10টা প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে 5টা করে এখান থেকে। এখন বলা হয়েছে যে 6টা প্রশ্নের উত্তর করতে হবে ওভারঅল। আচ্ছা, এখন কোনো ভাগ থেকে 4টার বেশি প্রশ্নের উত্তর করা যাবে না। ওকে, তাহলে এখান থেকে যদি 4টা করি তার মানে এখান থেকে 1টা, এখান থেকে যদি 3টা করি এখান থেকে 3টা, সরি কয়টা বলছে, 6টা বলছে না, সরি। এখান থেকে 4টা করলে এখান থেকে 2টা, এখান থেকে 3টা করলে এখানে 3টা, এখানে যদি 2টা করি এখানে হবে 4টা, এখানে 1টা করতে পারবো না কারণ এখানে 5টা হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে এখান থেকে হচ্ছে 5C4 টাইমস কত 5C2, এখানে হচ্ছে 5C3 আবার 5C3, এখানে 5C2 5C4, দ্যাটস ইট। এগুলো এখন বের করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 5C4 মানে তো আসলে 5 ইন্টু 5C2 50, তাহলে এটা হলো 50, তার মানে এটাও 50। এবার 5C3 এর মানটা বের করব। 5C3 আর 5C2 তো সমান, তাহলে 100 এখানে 10 10 100 আসবে। তাহলে ওভারঅল উপায় পাচ্ছি আমরা 200টা। এই তো, এইটাই হচ্ছে আমাদের আনসার। এই তো আমাদের সমাধানের কাজ শেষ। এইবার আমরা ব্যাখ্যায় যাব। খেয়াল করো, এই যে এইখানে আসলে দুইটা পোর্শন থেকে সার্টেন অ্যামাউন্ট অফ জিনিসপত্র নিয়ে আমাদের একটা দল গঠন করা, তারপরে হচ্ছে তোমার কমিটি গঠন করা, গ্রুপ গঠন করা, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে খুবই কমনলি আসতে দেখা যায়। এটা এইচএসসিতেও খুবই কমনলি আসে। তো এখানে আমরা দেখি সেই ধরনের কেস হয়েছে। এখানে দুইটা ভাগের প্রত্যেক ভাগে 5টা করে মোট 10টা প্রশ্ন আছে, আর 10টা থেকে ওভারঅল 6টা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল টাস্কটা হচ্ছে 10টা থেকে 6টা দিতে হবে। এখন এই 10টার মাঝে 5 2টা ভাগ রাখছি আমরা। রাখার পরে কোনো ভাগ থেকে 4টার বেশি আনসার করা যাবে না, সর্বোচ্চ আনসার করা যাবে 4টা। তাহলে সর্বোচ্চ যদি 4টা আনসার করা যায়, এখান থেকে আমি 4টা আনসার করলাম, তাহলে ওভারঅল যেহেতু 6টা, টোটাল 6টা আনসার করতে হবে। প্রথম 5টা থেকে আমি 4টা করে ফেলছি, বাকি 5টা থেকে 2টা করতে হবে। ঠিক একইভাবে পরের বার আমি এখানে 4টা না করে এবার 3টা করলাম, তাহলে এখান থেকে বাকি 3টা করতে হবে, যেহেতু ওভারঅল 6টা হতে হবে। এরপরে এখান থেকে 2টা, এখানে তারপরে এখান থেকে 4টা নিতে হবে, 4 2 6 হবে। এখন কথা হলো এরপরে আমরা কেন আগালাম না, কারণ হলো এখানে যদি আমরা একটা আনসার করি এখানে হয়ে যাবে 5টা আনসার করতে হবে, কিন্তু 4টার বেশি আনসার করা তো নিষিদ্ধ। দ্যাটস ওয়াই এটা আমরা নিতে পারবো না, আমাদেরকে থামতে হবে। এই তো, তারপরে বাকি কাজটা কি, খুবই সিম্পল, আমরা ক্যালকুলেশন করছি জাস্ট 5C4, এখান থেকে 5টা থেকে 4টা নেওয়ার উপায়, 5টা থেকে 2টা নেওয়ার উপায়, এইভাবে সবগুলোর জন্য। তখন এখান থেকে আমরা জাস্ট বাছাই করতেছি, এগুলো বের করে গুণ করে রাখছি, দ্যাটস ইট। এইটাই আমাদের কাজ হয়ে গেছে। আই হোপ জিনিসটা ঠিকঠাক আমরা সবাই বুঝছি। সামনে আগাই। এই তো 200 আনসার। এরপরের কোয়েশ্চেনে বলছে যে একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত 5 জন যন্ত্র প্রকৌশলী ও 4 জন তড়িৎ প্রকৌশলীর মধ্য থেকে 4 জনের একটি গ্রুপ তৈরি করতে হবে। কতভাবে এটা গঠন করা যেতে পারে যাতে গ্রুপটিতে অন্তত একজন যন্ত্র ও একজন তড়িৎ প্রকৌশলী থাকে। আচ্ছা, এটা আমরা সলভ করে ফেলি আগে। তাহলে আমরা দুইটা পোর্শন দেখতেছি, একটা হচ্ছে 5 জন যন্ত্র প্রকৌশলী আর আরেকটা 4 জন তড়িৎ প্রকৌশলী। এই 9 জন থেকে 4 জনের একটা গ্রুপ ফর্ম করতে হবে। ঠিক আছে, এখন কতভাবে এটা গঠন করা যেতে পারে যেন গ্রুপটিতে অন্তত একজন যন্ত্র এবং একজন তড়িৎ প্রকৌশলী থাকে। ওকে, তাহলে এখানে 1 3 2 2 3 1 4 শূন্য তো দেওয়া যাবে না, দ্যাটস ইট। তাহলে আমাদের হচ্ছে 5C1 টাইমস 4C3, এখানে 5C2, এখানে 4C2, এখানে হলো 5C3 টাইমস হচ্ছে 4C1। ওকে, 5C1 মানে 5, 4C3 মানে হচ্ছে 4, তার মানে 5 4 20। এরপরে 5C2 মানে 10 আর 4C2 মানে কত হচ্ছে 4 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে 6, তাহলে 60। আর এখানে 5C3 মানেও 10, 4C1 মানে এই তো, তার মানে দাঁড়াচ্ছে 120। 120টা আমাদের হাতে উপায় হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আনসার। এইবার আমরা এটা এক্সপ্লেন করে ফেলি। হ্যাঁ, দেখো এখানে, তাহলে এইটাও ঠিক আগের মতো ফরম্যাটেই কোয়েশ্চেন, জাস্ট আমাদের নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। 5 জন যন্ত্র প্রকৌশলী, 4 জন তড়িৎ প্রকৌশলী রাখছি আমরা দুইটা পোর্শন। তারপরে প্রত্যেকটা থেকে কি শর্ত হচ্ছে অন্তত একজন এই গ্রুপের থাকতে হবে, অন্তত একজন এই গ্রুপের থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তাই করছি। এখান থেকে একজন নিলে ওভারঅল যেহেতু 9 থেকে 4 জন, এখান থেকে একজন নিলে এখান থেকে 3 জন, এখান থেকে 2 জন,
এখান থেকে 2 জন, এখান থেকে 3 জন নিলে ওখান থেকে 1 জন। এই তো এভাবে করে আমাদের আর কিন্তু আমরা উপায় পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আরও যদি আমরা সামনে আগাতে থাকি তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 0, কিন্তু ওটা তো নেওয়া যাবে না, কারণ প্রত্যেক গ্রুপ থেকে মিনিমাম 1 জন লাগবে। দ্যাটস ওয়াই আমরা আগাতে পারবো না, আমাদেরকে থামতে হবে। এই তো, তারপরে বাকিটা জাস্ট সিম্পলি আমরা ক্যালকুলেট করছি। 5 থেকে 1 জন চুজ করার উপায় 5C1, তারপরে হচ্ছে 4 থেকে 3 জন 4C3। এই তো এভাবে করে বের করে আমরা গুণ করে দিছি, কাজ আমাদের হয়ে গেছে। আই হোপ জিনিসটা ঠিকঠাক বুঝছি। সামনে আগাই। এরপরে কি বলছে, এরপরের কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে 6 জন এবং 8 জন খেলোয়াড়ের 2টা দল থেকে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। ক্রিকেট টিমটি মোট কত প্রকারে গঠন করা যেতে পারে? ওকে, আমরা সলভ করে ফেলি। তাহলে এখানে 6 জন আর এখানে 8 জন, তাহলে ওভারঅল হতে হবে 11 জন। কত থেকে? 14 থেকে। 8 6 14 থেকে 11 জন। ঠিক আছে, তাহলে এখানে বলছে অন্তত 4 জন খেলোয়াড় থাকতে হবে এই 6 জনের টিম থেকে। ওকে, তাহলে এখানে 4-এর জন্য 4 7 11, তারপর এখানে যদি 5 নেই, 5 6 11, এখান থেকে যদি 6 নেই তাহলে 6 5 11, দ্যাটস ইট। এই তো, তাহলে 6C4 টাইমস হচ্ছে 8C7 ইজ ইকুয়াল টু 6C5 টাইমস হলো 8C6, আর এখানে হচ্ছে 6C6 এরপরে 8C5। এই তো, এখন এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে আমাদের। তাহলে 6C4 মানে হচ্ছে 15, 15 আর হচ্ছে 8, 120 থাকলো। এরপরে 6C5 মানে 6 আর 8C6 এর মানটা লাগবে। 8C6 এর মান হচ্ছে 28, তাহলে 28 × 6 168। আর এখানে 6C6 তো 1, 8C5 এর মানটা লাগবে। 8C5 এর মান 56। তাহলে এখন এই সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলেই কাজ শেষ। 8 6 14 4 হাতে 1, 6 6 12, 12 2 14 4 হাতে 1 3, 344, এটাই হচ্ছে আমাদের আনসার। এই তো, এবার আমরা উত্তরটা একটু মিলাই নিই। ঠিক আছে। এখন এই জিনিসটাতে এক্সট্রা করে তেমন বোঝানোর কিছু নাই, জাস্ট সিম্পলি 11 জন খেলোয়াড়ের টিম গঠন করতে হবে, 6 জন আর 8 জন, ওভারঅল 14 থেকে 11 জনের টিম। এখন বলছে 6 জনের টিম থেকে মিনিমাম 4 জন খেলোয়াড় লাগবে আমাদের ওই টিমে, তাহলে 4 অথবা 4-এর বেশি, মিনিমাম 4 যেহেতু বলছে তাই করছি আমরা, 4 জন দিয়েই শুরু করছি। তাহলে ওভারঅল যেহেতু 11, 4 7 হতে হবে, তারপরে 5 5 6 11, তারপরে 6 6 5 11, সিম্পলি তারপরে বাকিটা ক্যালকুলেট করে যা আসছে তাই। এই হচ্ছে এটার সলিউশন। সামনে আগাই। এর পরের কোয়েশ্চেনে বলছে 6 জন গণিত ও 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। কমিটিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে? আচ্ছা, তাহলে আগে আমরা এটা সলভ করি। তাহলে আমাদের 6 জন গণিত আর হচ্ছে 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে, তার মানে 10 জন থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, যাতে করে কি হয়, গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। ওকে, তাহলে আমরা এখান থেকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েই আগাই। 6 0, তাহলে 5 1, তারপরে হচ্ছে 4 2, আর হলো 3 3 তো আমরা নিতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে 6C6 টাইমস 4C0, এখানে বোঝা যাচ্ছে এটা 1, তারপরে 6C5 টাইমস হচ্ছে 4C1, এটা কত? 4 4 6 24, তারপরে এখানে হচ্ছে 6C4 টাইমস হলো 4C2। এই তো, এখন এটার মানটা বের করে ফেলি। 4C2 আর হলো 6C4, 90। তাহলে আমাদের আনসার কত আসে? 4 1 5 9 2 11, 115টা আমাদের হচ্ছে আনসার। তাহলে আমরা আনসারটা মিলাই ফেলি। তারপরে এখন এই জিনিসটাতে একটু বোঝা ট্রাই করি কি হলো। খেয়াল করো, আমাদের কিন্তু কাজটা ওই কমিটি গঠন, দল গঠন, গ্রুপ গঠনের মতোই হচ্ছে বারবার করে, জাস্ট সিম্পলি শর্তটা হয়তো বা চেঞ্জ হচ্ছে। তো জাস্ট শর্তটা বুঝে কাজ করলেই হয়ে যাবে। এইখানে এই জায়গাটায় অনেকেই একটা সিলি মিস্টেক করো, সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এখানে বলছে 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে ওভারঅল 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। কত প্রকারে গঠন করা যেতে পারে যেন গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে? আচ্ছা,
কোনো একটা পোর্শনের সংখ্যাগরিষ্ঠতা মানে হচ্ছে ওই পোর্শনের লোকজন বেশি থাকবে, ওই পোর্শনের এলিমেন্ট বেশি থাকবে, তাই না? তাহলে এখানে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে বলছে, তার মানে অবশ্যই গণিতের ছাত্ররা অর্থাৎ এই যে 6 জনের টিমের এখান থেকে বেশি এলিমেন্ট আমাদের রাখতে হবে গ্রুপের মধ্যে, বুঝছি? তাহলে কমিটিটা এই যে 6 জনের কমিটি ওভারঅল, এখানে গণিতের লোকজনের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে, মানে গণিতের লোকজন বেশি থাকতে হবে তুলনামূলক, তাই না? এখন এখানে দেখো, এখানে তাহলে এই যে 4 আর 2 যদি আমরা নেই তাহলে এখানে ঠিক আছে, কারণ 3 3 নিলে তো আর সংখ্যাগরিষ্ঠতা থাকতেছে না, এখানে এর অবশ্যই এই গ্রুপ থেকে লোকজন বেশি থাকতে হবে। 3 3 নিলে তো বেশি হচ্ছে না, দুইটা থেকে সমান হচ্ছে, তো এটা আমরা নিতে পারিনি। 4 2 নিতে পারছি, বেশি আছে, ঠিক আছে। 5 1 নিতে পারছি, বেশি আছে, ঠিক আছে। অনেকে তোমরা এই জিনিসটা, এই ব্যাপারটা মিস করে যাও। অনেকে ভাবো যে আচ্ছা 6 0 এইখান থেকে একজন মানুষও নিলাম না, তাহলে কি আসলে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে, কারণ আমাকে তো এখানে বলেন এই শর্তে যে আচ্ছা আমাদের গণিতের এবং পদার্থবিজ্ঞানের দুই গ্রুপেরই অন্তত একজন করে সদস্য লাগবে, এমন তো কিছু বলেনি। সিম্পলি আমাদেরকে বলছে গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, তো আমি গণিতের সবগুলো ছাত্রই নিয়ে ফেলছি গ্রুপের মধ্যে, সমস্যা কি? আমাদের তো এখানে ওই জিনিসটা, এখানে যে 0 হয়েছে, 0 হইতে তো কোনো বাধা নাই, দ্যাটস ওয়াই সেটাও কিন্তু নেওয়া গেছে, বুঝছি? তাহলে এখানে এই জিনিসটা মিস করা যাবে না। এই তো, এখন তাহলে আমরা সামনে আগাই। আই হোপ এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা এক্সপ্লেইন করে দিছি না, যে এখানে বলাই হয়েছে, তো বুঝাই যাচ্ছে। আসো এরপরে কোয়েশ্চেন বলছে 4 জন বিজ্ঞান ও 3 জন কলা বিভাগের ছাত্র রয়েছে, বিজ্ঞানের ছাত্রের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে 5 জনের দল গঠন করলে তা কতভাবে গঠন করা যাবে? ওই তো খুবই সিম্পল, আগের মতোই কেস। তাহলে এখন এই জিনিসটাও আমরা সলভ করে ফেলি। তাহলে 4 জন বিজ্ঞান আর 3 জন কলা বিভাগের ছাত্র, এর মধ্য থেকে 4 3 7 থেকে ওভারঅল 5 জনের একটা টিম গঠন করতে হবে। তাহলে এইবার 5 জনের টিম গঠন করতে হবে বিজ্ঞানের ছাত্রের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, এই 4 জন থেকে বেশি নিতে হবে। তাহলে 4 জনে নিয়ে ফেলি, একজন আসলো। 4 জনের 3 জন যদি নেই, 2 জন আসলো। 4 জনে কি আমরা 2 জন নিতে পারবো? না, 2 জন নিলে 2 3 এ বেশি হয়ে যাবে। তাহলে 4c4 টাইমস 3c1, তাহলে কত আসে? 1 × 3 3, তাহলে 4c3 এখানে 4 আর 3c2 মানে হচ্ছে 3 3 3 4 12, এই তো 12 আর 3 15, এই 15টা আমাদের উপায় আছে। এই তো, এই ছিল এই কোয়েশ্চেনটার সলিউশন। আই হোপ এই জিনিসটাও টোটালি ক্লিয়ারলি আমরা বুঝছি। জাস্ট 4 জন 3 জন দিছে, নাম্বারটা চেঞ্জ হয়েছে, ওভারঅল 7 থেকে 5 জন। এখন এই 5 জনের কেসে আমাদের একে এখান থেকে বেশি লোক নিতে হবে, তো তাই করছি আমরা 4 1 3 2। এরপরে আর আগাতে পারবো না, কারণ এরপরে আগালে কি হবে? এরপরে আগালে 2 3 হয়ে যাবে, কিন্তু 2 3 হলে ঝামেলা হচ্ছে এ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, এ পেল না, আমাদের সেটা শর্ত ভঙ্গ করতেছে, দ্যাটস ওয়াই সেটা আমরা করতে পারবো না। এই তো, এটাই ছিল এই কোয়েশ্চেনের সলিউশন। সামনে আগাই এবার। এরপরে কি বলছে? এখানে বলা হয়েছে ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়, এটা প্রথম প্রশ্ন। এই বিন্যাসগুলোর কতগুলোতে প্রথমে এবং শেষে একই অক্ষর থাকবে? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আগে আমরা পুরোটা সলভ করে ফেলি। তো ক্যালকুলাসের কেসে তাহলে সি, এ, এরপরে এল গেল, আবার সি, তারপরে এখান থেকে ইউ আর এল, এল আবার এল, তারপরে হচ্ছে আবার ইউ, আর হচ্ছে এস, এস তো আগে আসেনি। এই তো, তাহলে আমাদের টোটাল এলিমেন্ট কতগুলো? 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ওভার, তার মানে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। এইটাই হচ্ছে সবগুলোকে নিয়ে কত প্রকার সাজানো যাবে সেটা। এখন এখান থেকে তার মানে আসতেছে নিচে 8 হয়ে যাচ্ছে, 7 ফ্যাক্টোরিয়াল দাঁড়াচ্ছে এখানে। তাহলে 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো গিয়ে 5040। এই তো, তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনের আনসার ডান। এরপর এখন তারপরেরটাতে আসি। বলছে এই বিন্যাসগুলোর কতগুলোতে প্রথমে আর শেষে একই অক্ষর থাকবে। তাহলে এখন আমরা দেখি প্রথমে আর শেষে যদি একই অক্ষর থাকতে হয় তাহলে ওই অক্ষরটা মিনিমাম 2 বার আসতে হবে পুরো শব্দে। এখন পুরো শব্দে 2 বার করে কে আসছে? সি সি আসছে, এল এল আসছে, আর ইউ ইউ আসছে, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে এই জায়গাটায় আমরা প্রথমে সি সির জন্য বের করব
তারপরে এল এল, তারপরে ইউ এর। সি সি এর কেসে কি হচ্ছে, তাহলে দুই পাশে সি বসে গেছে, তাহলে সি এর হিসাব বাদ, তাহলে পড়ে থাকলো আর 6টা। এখানে 6টা থেকে দুইটা দুইটা। এখানে সি এর জন্য যা হয়েছে এল এর জন্য তাই হবে, ইউ এর জন্য তাই হবে। তাহলে জাস্ট সিম্পলি 3 দ্বারা গুণ দিব, দ্যাটস ইট, যা আসবে তাই উত্তর। তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল ওভার কত, 4, এটাকে 3 দ্বারা গুণ দিতে হবে, 540। এই তো, এইটাই হচ্ছে আমাদের আনসার। এই তো, কাজটা আমাদের শেষ। এইবার আমরা যতটুকু এক্সপ্লেইন করার কাজটা এবার একটু করব। আমি আসলে সলভ করতে গিয়েও মাঝে তোমাদের একটু এই জিনিসটা বলে দিছি যে কি হচ্ছে না হচ্ছে, তাও আমরা এখন একটু ভেঙে ভেঙে পুরোটা দেখি। দেখো এইখানে আমাদের একটা শব্দ দেওয়া আছে যেখানে আসলে বর্ণগুলোর কি আছে, রেপিটেশন বা পুনরাবৃত্তি আছে, থাকলো। এখন পুনরাবৃত্তি থাকার পরে বলছে সবগুলো বর্ণকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। এখন এইটার কেসে আমরা নিয়মটা কি জানি, আমরা নিয়মটা জানি যে আমাদের কোনো একটা জায়গায় যদি এক্স সংখ্যক এলিমেন্ট থাকে ওভারঅল টোটাল, তাহলে এক্স ফ্যাক্টোরিয়াল থাকলো, এরপরে কি হবে, আমাদের কি দিয়ে ভাগ দিতে হবে, এইখানে যতগুলো জিনিসের যত রকমভাবে পুনরাবৃত্তি আছে। ধরে নিলাম এইখানে টোটাল জিনিস আছে এক্স, কিন্তু এ আছে 2 বার, তাহলে এখন নিচে 2 ফ্যাক্টোরিয়াল আসবে। তারপরে এখানে ধরে নিলাম বি আছে 3 বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। তো এই যে নিয়মটা, এই অনুযায়ী আমরা জাস্ট খুবই সিম্পলি এই কাজটা করছি, বুঝছি। এখানে টোটাল আমাদের এলিমেন্ট বা লেটার আছে 3 3 6 2 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আর এখানে রেপিটেশনটা বা পুনরাবৃত্তিটা কীরকম আছে, এখানে সি আছে 2টা, এল আছে 2টা, ইউ আছে 2টা, তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিছি। তাহলে যা আসছে সেটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে সবগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় সেটা। এরপর দেখো এই বিন্যাসগুলোর মধ্যে কতগুলোতে প্রথমে আর শেষে একই অক্ষর থাকবে। তো এখন দেখি প্রথমে আর শেষে একই অক্ষর থাকবে, তার মানে কি ওই অক্ষরটা এই যে পুরো শব্দে মিনিমাম 2 বার আসতে হবে, তাই না? এখন দেখি আমরা মিনিমাম 2 বার বা 2 বার অথবা তার বেশি কারা আছে। তো আমরা দেখতেছি 2 বারের বেশি কেউ নেই, 2 বারই আছে সবগুলা। সি সি আছে, এল এল আছে, ইউ ইউ আছে। তো এখানে আমি একই কেস বারবার আসতেছে, দ্যাটস ওয়াই 3 দ্বারা গুণ দিয়ে দিছি। এটা যদি কারো না বোঝা হয় বা একটু এটা বুঝতে ঝামেলা হয়, আমি এবার ভেঙে দেখাই দিচ্ছি কি ঘটনা ঘটতেছে। দেখো এখানে আমাদের কাজ হচ্ছে 8টা বর্ণকে গুছাতে হবে, তাই না? 8টা জিনিসকে, তাহলে আমরা 8টা চেম্বার বানাই। তাহলে এখানে হয়ে গেল 8টা চেম্বার। এখন আমরা বুঝতেছি যে প্রথমে আর শেষে যেহেতু একই অক্ষর বসাতে হবে, তাহলে আমরা প্রথমে সি সি বসাই। তাহলে এখানে সি আর এখানে সি বসে গেল। তাহলে দেখো তো পরে রইল কি কি, সি সি যদি চলে যায়, এই সি আর এই সি চলে গেল, তাহলে থাকলো 6টা বর্ণ। সি আর সি তো ফিক্সড হয়ে গেছে এই 2 জায়গায়, তাহলে ওদেরকে তো সাজানোর কিচ্ছু নেই। এখন আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে এখানে সাজাবো। বাকি এই 6টা ঘরে 1 2 3 4 5 6টা ঘরে, এই 6টা ঘরে 6টা এলিমেন্ট বসবে। 6টা এলিমেন্টের মাঝে তাহলে কি কি আছে, এই সি সিকে কেটে দিলাম আমরা। তাহলে 6টা এলিমেন্টের মাঝে এল 2 বার আছে আর ইউ 2 বার আছে, তাহলে কি হবে 6 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছো কি না দেখো, সি সি ফিক্স হয়ে গেছে, ওদেরকে সাজানোর কিচ্ছু নেই। সি বাদে বাকি যে এলিমেন্ট কয়টা, 6টা আছে, এই 6টা থেকে পুনরাবৃত্তি আছে কার, এল 2 বার আছে, ইউ 2 বার আছে। তো খুবই সিম্পলি আমরা ওইটা ভাগ করে দিছি। তাহলে এখানে ওভারঅল মাঝে কতভাবে আমরা সাজাতে পারবো সেটা পাইলাম। এটা সি আর সি যদি সামনে পেছনে রাখি তার জন্য। এইবার আমরা এল এবং এল নিয়ে কাজটা করি, তাহলে একদম হুবহু সেম কাজটাই হবে। একটু দাঁড়াও, আমরা এখানে স্পেসটা একটু বানাই। এখানে আমাদের হুবহু কি হবে, একই রকমভাবে কাজটা হবে। এইখানে এবার বুঝো, এইখানে এই জিনিসটাই যদি আমরা কি করি, এই জিনিসটাই যদি এবার এল এর জন্য এবং ইউ এর জন্য চিন্তা করি, তাহলে দেখো কি হয়। এল এর জন্য চিন্তা করলেই বাকিটা বুঝে যাবে, আর কিচ্ছু না। এইখানে আমরা যদি এই সি এর জায়গায় এবার এল বসাই, তাহলে কি হবে, এখানে এল থাকলো। এরপরে এখন 2 জায়গায় এল থাকলো। এইবার বুঝো এলগুলো তাহলে কি হবে, এলগুলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব। এলগুলো যদি ক্যান্সেল করে দিই, এই মনে করো সিকে ক্যান্সেল করছিলাম আগে, এটা সরাই নিলাম। এইবার এল 2টাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এল 2টা অলরেডি ফিক্সড জায়গায় বসে গেছে। এখন যেহেতু এল 2টা ফিক্সড জায়গায় বসে গেছে, তাহলে বাকি রইল কয়টা, 6টা। 8টা থেকে 2টা চলে গেছে, তাহলে এখানে এর জন্যও কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই এখানে। তারপরে কি হবে, এখন
এইবার এল বাদ দিয়ে কার রেপিটেশন আছে, এল যদি কি আমরা বাদ দিই, এলকে বাদ দিলে রেপিটেশন আছে সি, দুইটা সি আর দুইটা ইউ, তো যার কারণে এখানেও 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। এখন দেখো সি এর জন্য যা হচ্ছে এল এর জন্য তাই হচ্ছে, ইউ এর জন্য তুমি চিন্তা করো, ইউ এর জন্য একদম এক্স্যাক্টলি তাই হবে, আর কিচ্ছু না, বুঝছো? অনেকে তোমরা এই যে ডিরেক্ট 3 গুণ করে দিই, এটা অনেকের স্টুডেন্টের একাডেমিকে যখন পড়াইছি তখন দেখছি যে অনেকে এই ব্যাপারটাতে ঝামেলা করো, এই জন্য ওটাও ভেঙে আমি দেখাই দিলাম। আই হোপ এটাও ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন যেহেতু ইউ এরটা তোমরা নিজেরাই বুঝে যাওয়ার কথা, তাও আমি যেহেতু এটার পিডিএফটা প্রোভাইড করব, তো আমি এক কাজ করি, একটু স্পেস বানায় সেই জিনিসটাও তোমাদের দেখানো ট্রাই করি। আচ্ছা, এই জিনিসটাকে এখান থেকে সরাই। তাহলে আমরা এটাকে একটু নামাই দিই। থাকলো। এইবার এটাকে ডুপ্লিকেট করি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। এইবার জাস্ট এই সি এর জায়গায় রাখবো কাকে, ইউকে রাখবো। ইউ এর জন্য কি দেখবা, ইউ এর জন্য তখন ইউ ক্যান্সেল আউট হয়ে যাবে, ইউকে আমরা এখান থেকে সরাই ফেলবো। ইউকে যদি সরাই ফেলি তখন ইউ ইউ, তাহলে এখানে জাস্ট বাকি 6টা পড়ে থাকলো, বাকি 6টার মাঝে সি আছে 2বার, এল আছে 2বার, দ্যাটস ইট। তার জন্য কি আসবে, তার জন্য আসবে 6 ফ্যাক্টোরিয়াল ওভার 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এর জন্যও আসছে ওটাই, এর জন্যও আসছে সেটাই। এখন বুঝো এইখানে তাহলে দুই পাশে সি রাখা যায়, ইউ রাখা যায়, এল রাখা যায়, 3 কেসেই একই মানই পাচ্ছি আমরা। তার মানে কি হবে, এই জিনিসটা এই 3টা যদি আমি যোগ করে দিই, তার মানে কি লিখতে পারবো, 3 ইন্টু এটা, তাই করছি, দেখো 3 ইন্টু এটা লিখছি। বুঝছি, আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমি এই পুরো ব্যাপারগুলো সব ভেঙে ভেঙে দেখাই দিলাম, যাতে করে এইটা নিয়েও কোনো পরিমাণ ডাউট আমাদের না থাকে। আচ্ছা, শুধু 540 দেওয়া আছে আনসারে, 5040টাও আনসারে লিখতে হবে। আচ্ছা, সেটা আমি একটু লিখে দিই। হ্যাঁ, এইখানে 5000 কত ছিল এটা, 5040, তাই তো? আচ্ছা, 5040টাও এখানে লেখা থাকলো। এরপরে কোয়েশ্চেনে যাই, এটা যথেষ্ট বোঝানো হয়েছে। এবার দেখো এরপরের কোয়েশ্চেনে বলছে এক্সামিনেশন শব্দটির সবগুলো ব্যঞ্জনবর্ণকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়। আচ্ছা, তাহলে এটা আগে আমরা সলভ করি, তারপরে এখান থেকে আমরা এক্সপ্লেইন করব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে টোটাল এলিমেন্ট কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ওভার, তাহলে আছে এ 2টা, এন 2টা, আর কি আই 2টা, তাহলে এখানে আমরা ওভারঅল বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এবারে আর কিছু আছে কি, না, সব ঠিকঠাক। তাহলে এখন এই জিনিসটার মানটা বের করে ফেলবো, এটার মানটা দেখি কত, 11 ফ্যাক্টোরিয়াল ওভার 8, 4989600 থাকলো। এরপরে বলছে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে না রেখে, তাহলে ব্যঞ্জনবর্ণগুলোকে আগে একত্রে রাখি। ব্যঞ্জনবর্ণ আছে কি কি, এক্স এম এন টি এন, 1 2 3 4 5টা, তাহলে এই 5টা যদি বাদ দিতে হয় তাহলে এখান থেকে 7টা। এই 7টার মধ্যে ভাওয়েলগুলোর মাঝে রেপিটেশন আছে এ 2টা আই 2টা, তাহলে এখানে এটা থাকলো। আর এই 5টার মাঝে কি রেপিটেশন আছে, এক্স এম এন এন, আছে। এই তো এইখানে এই নাম্বারটা বের করে ফেলি। এই নাম্বারটা কত তাহলে, এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2, হ্যাঁ 75600। এখন এখান থেকে এটা মাইনাস করলেই কাজ শেষ। মাইনাস করলে কত আসে, 4989600 থেকে এই আনসারটা মাইনাস 4914000, 4914000 না, এই তো এটাই হচ্ছে আমাদের আনসার। দ্যাটস ইট, আমাদের তাহলে সলিউশনের কাজটুকু শেষ। এবার আমরা এই জিনিসটা এক্সপ্লেইন করবো যে কি হলো না হলো। খেয়াল করো, এইখানে যখন আমাদের এই ধরনের প্রবলেম আসে, যেখানে একটা শব্দ দিয়ে বলে যে এখানকার এই শব্দগুলোর মাঝে একটা সার্টেন পোর্শনকে বা সার্টেন জিনিসপত্রগুলোকে একত্রে না রেখে কত রকমের সাজানো যায়, তার মানে আমরা তখন কি করি,
এইখানে মেইনলি সবগুলো ব্যঞ্জনবর্ণকে একত্রে না রাখার কথাবার্তা বলছে। তার মানে এখানে আমরা কি করব, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এইখানে এই যে এই বর্ণগুলোকে, এখানে তো 11টা এলিমেন্ট আছে, এই 11টা এলিমেন্টকে ওভারঅল ইচ্ছে মতো যদি সাজাই তাহলে টোটাল কতগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পেতে পারি সেই জিনিসটা দেখব। তারপরে সেইখান থেকে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রাখলে, সবগুলোকে একত্রে রাখলে কতগুলো কনফিগারেশন পাই সেটা দেখব। এখন আমাদের চাইছে কি একত্রে না রেখে চাইছে, তাহলে কি করতে হবে, সবগুলো থেকে অল পসিবল অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা কি করব, সবগুলো ব্যঞ্জনবর্ণ যেখানে একত্রে আছে সেই নাম্বারটাকে মাইনাস করব। তাহলেই আমরা কি পাবো, একত্রে না রেখে, সবগুলো একত্রে না রেখে কতগুলো হতে পারে সেই জিনিসটা দেখতে পাবো। তো আমরা আগাই এখানকার কেসে। তাহলে এই যে এই কাজটা করতে গিয়ে আমরা কি করছি, আমরা যদি একদম ভেঙে ভেঙে দেখি, এখানে আমাদের 11টা এলিমেন্ট আছে, তাহলে 11টা এলিমেন্টে আমরা যদি 11টা চেম্বার বানাই, এইখানে 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল, 9 10, এই নিলাম 11টা, এই 3টা 4 5 6 7 8 9 10 11টা। হ্যাঁ, এখন এই 11টা চেম্বারের মধ্যে কি হয়েছে ঘটনা, 11টা চেম্বারের কেসে এইখানে এই 11টাকে নিয়ে ওভারঅল টোটাল ওদেরকে ইচ্ছা মতো সাফল করে কতগুলো অ্যারেঞ্জমেন্ট পেতে পারি সেই জিনিসটা আগে দেখছি। তো সেখানকার কেসে আমরা দেখলাম যে এই 11টার মধ্যে 11টা এলিমেন্ট, তার মানে 11 ফ্যাক্টোরিয়াল উপরে বসে গেল। তারপরে কি হয়, যার যতবার রেপিটেশন আছে সেই অনুযায়ী ফ্যাক্টোরিয়ালগুলো নিচে বসাই দিতে হয়। তো এখানে আমি দেখছি যে এখানে এ 2বার আছে, আই 2বার আছে, এন 2বার আছে, তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল করে দিছি। তাহলে এই যে এই এক্সামিনেশন ওয়ার্ডটার লেটারগুলোকে ইচ্ছে মতো যতভাবে সাফল করা যায় সব কিছু করে কতগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড বানাতে পারবো, এই এত সংখ্যক বানাতে পারবো। থাকলো, এখন এর মাঝে আমি কি করব, বলছে সবগুলো ব্যঞ্জনবর্ণকে একত্রে না রেখে, তাহলে সবগুলো ব্যঞ্জনবর্ণকে একত্রে রাখবো। এখন সবগুলো ব্যঞ্জনবর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ আছে কি কি, এক্স এম এন টি এন। আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা এখানে যদি এগুলো বসাই দিই, এক্স এম এন টি এন, এই যে এই 5টা ব্যঞ্জনবর্ণ আছে, এইবার এইগুলোকে কি করতে হবে, একত্রে রাখতে হবে। তার মানে কি হবে, তার মানে ঘটনাটা হচ্ছে যে এদেরকে আমরা একসাথে বেঁধে দিব। এইখানে এইবার কি হয়েছে, আগে যে ঘটনাটা ঘটছে, এইখানে এটা এলিমেন্ট এটা এলিমেন্ট এটা এলিমেন্ট এটা এলিমেন্ট এটা এলিমেন্ট এটা এলিমেন্ট এভাবে করে সবগুলা 11টাই ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট বা ডিফারেন্ট ডিফারেন্ট বক্স আকারে আচরণ করছে। এইবার যখন কোনো একটা সার্টেইন জিনিসপত্রকে, বেশ কয়েকটা জিনিসকে কি বলা হচ্ছে যে এদেরকে সবসময় একসাথে রাখবো আমরা, তখন আসলে ওদেরকে কি করব, ওদের টোটালটাকে একটা বক্স আকারে চিন্তা করব। তো দেখি আমরা এখানে তাহলে তাই করব, এই যে এই 5টা এলিমেন্টকে এদেরকে নিয়ে একটা বক্স বানায় ফেললাম। এরা এবার টোটালটা একটা বক্স হিসেবে আচরণ করবে, এক্স এম এন টি এন থাকলো। এইবার এই টোটালটা একটা ইন্ডিভিজুয়াল বক্স হিসেবে আচরণ করলো, কারণ সবগুলোকে একসাথেই রাখতে হবে। এরপরে বাকি যে বক্সগুলো ছিল, বাকি বক্সগুলোতে যা বসার তাই বসে যাবে। তো বাকি বক্সগুলোতে কে কে আছে একটু দেখি, যদি আমরা এখানে ই আছে তাহলে ই বসাই, থাকলো। তারপরে হচ্ছে এক্স তো ওই যে ওখানে চলে গেছে, এ আছে তাহলে এ কে বসালাম। তারপরে আছে হচ্ছে এম তো ওখানে চলে গেছে, আই বসে যাবে। এরপরে আছে এন ওখানে চলে গেছে, এ আসবে, এ থাকলো। তারপরে টি ওখানে চলে গেছে, আই আসবে। তারপরে আছে ও, এই তো, আর লাস্ট যে এনটা এটা এখানে চলে গেছে। তাহলে আলটিমেটলি এইভাবে করে আমাদের কাজটা হচ্ছে। এখন এই যে এখানে এই পার্টটুকু আই ও, এইখানে এই জিনিসগুলো অর্থাৎ কনসোনেন্ট বাদে বা ব্যঞ্জনবর্ণ বাদে বাকি যে অংশগুলো, সেগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল বক্সের মতোই আচরণ করবে, কারণ ওদেরকে তো একসাথে রাখতে হবে বা ওদেরকে সবসময় একসাথে থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে, এই ধরনের কোনো কিছু তো বলা নেই। তো আলটিমেটলি তাহলে তারা ইন্ডিভিজুয়াল বক্সের মতোই আচরণ করবে। তাহলে এই জিনিসটা যদি আমরা কমপ্লিট করি তাহলে জিনিসটা এরকম দেখাবে যে এখানে তাহলে আমরা কি করতেছি, এখানে এদেরকে ইন্ডিভিজুয়াল ঘর দিচ্ছি, এদেরকে ইন্ডিভিজুয়াল বক্স দিছি, আর ওইটা পুরোটা একটা বক্স হয়ে গেছে। অনেকটা এরকম যে মনে করো আমরা হচ্ছে বুক শেলফে বই সাজাচ্ছি, তো এখন আমি খেয়াল করলাম যে আমার কাছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই আছে, আবার ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই আছে। তো এগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকলে আমার জন্য ঝামেলা হয় খুঁজে পেতে, তো আমি চাচ্ছি একটু গুছায় রাখতে টেবিলটা। তো যার কারণে কি করলাম, আমি এবার চেষ্টা করলাম যে আচ্ছা ম্যাথের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে রাখবো, ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে রাখবো। তাহলে আমরা এইগুলোকে বিচ্ছিন্ন আকারে যদি না চিন্তা করতে চাই, ওদেরকে যদি একসাথে রাখতে হয়, তাহলে আমরা কীভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা এইখানে ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইটাকে একসাথে বেঁধে দিছি, বাইন্ডিং করে দিছি। তারপরে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইটাকে একসাথে বাইন্ডিং করে দিছি, একসাথে বেঁধে দিছি। সো আলটিমেটলি এইবার মুভ করতে হলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মুভ করবে।
যার কারণে এরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কখনোই বিক্ষিপ্ত অবস্থায় থাকবে না, ছড়ানো ছিটানো থাকবে না, একসাথেই থাকবে। ওই কাজটাই আমরা এখানে করতেছি, আর কিচ্ছু না। আমাদেরকে এই ব্যঞ্জন এগুলোকে বিক্ষিপ্ত রাখা যাবে না আপাতত, আমরা চাচ্ছি এগুলোকে একত্রে রাখতে। তো এই কারণে কী করছি, ওই সবগুলোকে একটা বক্সের ভেতরে নিয়ে আসছি, ওদেরকে আমরা কী করে দিছি, বাইন্ডিং করে দিছি, একসাথে বেঁধে দিছি। আর বাকি জিনিসগুলো এরা বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারবে, কোনো সমস্যা নেই, এরা ইন্ডিভিজুয়াল বক্স আকারে আচরণ করতে পারবে। থাকলো। এইবার এখন আমরা দেখতেছি যে আচ্ছা, এইবার তাহলে এখন টোটাল বক্স কতগুলো হলো বুঝি। এইখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বক্স হলো, এই পুরোটা একটা বক্স থাকলো। তাহলে আমাদের ওভারঅল বক্স থাকলো 7টা। এই 7টা বক্স, এই 7টা বক্সের মাঝে রেপিটেশন কী কী আছে, একই বক্স 2বার 3বার পাচ্ছি কিনা একটু দেখি। এখানে ই একাধিকবার নাই, এ 2বার আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এই যে এর কারণে এটা দিয়ে দিলাম। এরপরে আই, এই যে আই এর বক্স 2বার আছে, তার মানে এখানে এর কারণে এটা দিয়ে দিলাম। আর কোনো রেপিটেশন কিন্তু এখানে নাই, থাকলো। এরপরে এখন দেখো, এখন তার মানে আমরা কি করতেছি, এই 7টা বক্সকে ইচ্ছে মতো এবার সাজাচ্ছি। এখন যতভাবে সাজানো যায় সেই জিনিসটা দেখলাম। এখন আরেকটা ব্যাপার একটু চিন্তা করি তো, এখানে খেয়াল করো তো, এই যে যাদেরকে একসাথে রাখতেছি, এরাও তো নিজেদের মধ্যে, এখানে যেহেতু একাধিক এলিমেন্ট আছে, এরাও তো নিজেদের মধ্যে কী হতে পারবে, সজ্জিত হতে পারবে না? অবশ্যই সজ্জিত হতে পারবে। অর্থাৎ এদেরকে যে XMNTN আকার এভাবেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই। এরা এই জিনিসটা এভাবে থাকতে পারে, MXTNN এভাবে থাকতে পারে, অথবা এদের মধ্যে আরও বিভিন্ন রকম সজ্জা তৈরি করা যেতে পারে। তাহলে এদের ইন্টারনাল সজ্জা পসিবল, তাই না? ওরা নিজেরা সব একসাথেই থাকবে, কিন্তু ইন্টারনালি সজ্জিত হবে। তাহলে সেটা কতভাবে করা যায়? সেটা করা যায় কতভাবে দেখো। সেটা করার কেসে এইখানে টোটাল এলিমেন্ট আছে 5টা থাকলো। এরপরে এইখানে রেপিটেশন আছে, হ্যাঁ রেপিটেশন আছে, এন 2বার আছে। তাহলে এখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিলাম। তার মানে কি হলো, এইটা হচ্ছে ওভারঅল, এটা হলো ওভারঅল সজ্জা, আর এইটা হচ্ছে কার, ওই যে যাদেরকে একসাথে বাইন্ড করে দিছি ওদের ইন্টারনাল সজ্জা। বুঝছি? আচ্ছা, এখন এই 2টা গুণ কেন হলো? গুণ হওয়ার কারণ হচ্ছে এইখানে ওভারঅল সজ্জার প্রত্যেকটা কেসের জন্য এইখানে কিন্তু এত সংখ্যক কেস পসিবল। দ্যাটস ওয়াই এর প্রত্যেকটার জন্য ও অতগুলো হতে পারবে, দ্যাটস ওয়াই গুণ করা হয়েছে। থাকলো, এই 2টা গুণ করে আমরা এই নাম্বারটা পেলাম। তাহলে এই নাম্বারটা আসলে কি ডিফাইন করতেছে? এই নাম্বারটা ডিফাইন করতেছে যে আসলে আমাদের এখানে সবগুলো ব্যঞ্জনবর্ণকে যদি একসাথে একত্রে রাখি, তাহলে আসলে কতগুলো আমরা ডিফারেন্ট কনফিগারেশন পাবো, সেই নাম্বারটা গেল। তাহলে এখানে আমরা প্রথমে কি বের করছি? প্রথমে আমরা বের করছি সবাইকে ইন্ডিভিজুয়াল বক্স আকারে চিন্তা করছি। সবাই ইন্ডিভিজুয়ালি বক্স আকারে চিন্তা করার পর সবাই ইচ্ছে মতো সাফল্ড হতে পারবে। তাহলে কি হয়েছে, এই 11টা এলিমেন্টকে ইচ্ছে মতো সাজালে কতগুলো ডিফারেন্ট শব্দ বানানো যাবে, অল পসিবল অ্যারেঞ্জমেন্ট বা অল পসিবল কনফিগারেশন চলে আসছে। থাকলো, সব অল পসিবল ওয়ার্ডস চলে আসছে এইখান থেকে। তারপরে এইটা কি, এটা হচ্ছে ব্যঞ্জনবর্ণগুলোকে, সবগুলো ব্যঞ্জনবর্ণকে একত্রে রেখে কতগুলো কনফিগারেশন সেটা। এখন এই অল পসিবল থেকে ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে যতগুলোতে রাখা হয়েছে সেটা যদি মাইনাস করি, তাহলে কি হবে, সবগুলো ব্যঞ্জনবর্ণ একত্রে থাকবে না। বুঝছি? এখানে তখন আলটিমেটলি এটা থেকে এটা মাইনাস করলে এই জিনিসটা চলে আসবে। এটাই আমার কাছে চাইছে, দ্যাটস ওয়াই এটা এভাবে করছে। বোঝা গেছে? সো এই জিনিসটার কেসেও আমি কিন্তু একদম বেসিক আইডিয়াটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা যথেষ্ট পারা যায় ভেঙে বলার ট্রাই করলাম। তো আই হোপ সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। 491400, ঠিক আছে, সামনে আগাই। এরপরের কোয়েশ্চেনে বলা হয়েছে 7টা বর্ণ ABCDEFOG কে এমনভাবে সাজাতে হবে যেন A ও B বর্ণদ্বয় কখনোই পাশাপাশি না থাকে। কত প্রকার এই শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যেতে পারে? আচ্ছা, প্রথমে আমি এটা সলভ করে ফেলি, তারপর এক্সপ্লেইন করব। তাহলে এখানে 7টা বর্ণ, 7 ফ্যাক্টোরিয়াল, মাইনাস করতে হবে কি, এখানে AB কে কখনোই পাশাপাশি রাখা যাবে না, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়ালের কেসে তারপরে 6 ফ্যাক্টোরিয়াল টাইমস 2 ফ্যাক্টোরিয়াল, এই তো যা আসবে তাই হচ্ছে উত্তর। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল টাইমস 2, 3600। এই তো, এইটাই হচ্ছে আমাদের আনসার। এইবার এই জিনিসটা এক্সপ্লেন করি। এখানে দেখো, এখানকার কেসে 7টা এলিমেন্ট আছে, এদেরকে এমনভাবে সাজাতে হবে যেন A আর B বর্ণদ্বয় কখনোই পাশাপাশি না থাকে। তার মানে ঠিক এর আগের কেসটা। তার মানে এখানে আমরা কি করব, এদেরকে ইচ্ছে মতো সাজাবো, সাজানোর পরে এই A আর B কে পাশাপাশি রাখবো, রেখে কতগুলো সজ্জা হতে পারে সেই জিনিসটা দেখব। তারপরে কি করব, এইখানে অল পসিবল অ্যারেঞ্জমেন্ট থেকে ওদেরকে পাশাপাশি রেখে যতগুলো সজ্জা হয় সেটা মাইনাস করব। তাহলে কি হবে, ওরা পাশাপাশি থাকে না,
এরকম কতগুলো সজ্জা আছে সেটা বের হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে এখানেও তাই ওই জিনিসটাই করে ফেলি। তাহলে এখানে আমাদের 7টা এইখানে আমাদের চেম্বার বানাতে হবে, 1 2 3 4 5 6 7, আই হোপ 7টা হয়ে গেছে, 3 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এদের মাঝে কি হয়েছে, এ বি সি ডি ই এফ জি, এই যে এই 7টা এলিমেন্ট, ওদেরকে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে ইন্ডিভিজুয়াল বক্সে রেখে দিছি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা আমাদের টার্গেট হচ্ছে এ আর বিকে একসাথে পাশাপাশি আগে রাখবো। তাহলে রাখি, তাহলে যদি এ আর বিকে পাশাপাশি রাখতে চাই, এ আর বিকে একসাথে রাখতে চাই, একত্রে রাখতে চাই, তাহলে কী করব, এ আর বিকে বাইন্ড করে দিব, অর্থাৎ ওদেরকে বেঁধে দিব। ওদেরকে বেঁধে দিব মানে কি, ওরা একটা ইন্ডিভিজুয়াল বক্স আকারে একত্রে কাজ করবে। তার মানে কি হবে, তার মানে ঘটনাটা এরকম যে এ আর বিকে আমরা বেঁধে দিছি, এ আর বি মিলে এবার আলাদা বক্স না, বরং ওরা একটা বক্সের ভিতরে চলে আসছে। এটাতে কেন কাজটা হবে, কারণ হচ্ছে যখন তুমি বক্স মুভ করতেছো ওরা একসাথেই মুভ হচ্ছে, কখনোই ওরা আলাদা হচ্ছে না, আলাদা হওয়ার চান্স নেই। ওই যে ওদেরকে একসাথে রাখতে হবে, অ্যাসিওর করতে হবে এই জিনিসটা, এই অ্যাসিওরেন্সের ব্যাপারটা এর মাধ্যমে হয়ে যায়, দ্যাটস ওয়াই এইভাবে কাজ করা যায়। ওকে, এখন বাকি জিনিসগুলো সবাই ইন্ডিভিজুয়ালি আচরণ করবে, তাহলে আমরা বাকি জিনিসগুলোকে বসাই। এখানে সি ডি ই এফ জি থাকলো। এইবার তাহলে এখন কি হবে, টোটাল বক্সের নাম্বার কতগুলো, টোটাল বক্সের নাম্বার হচ্ছে এবার এই দুইটা মিলে তো একটা বক্স হয়ে গেছে, 1 2 3 4 5 6টা, তাহলে টোটাল বক্সের নাম্বার 6 ফ্যাক্টোরিয়াল থাকলো। এখন এদের মাঝে কোনো বক্সে কি রেপিটেশন আছে, উত্তর হচ্ছে না, কোনো বক্সে কোনো ধরনের রেপিটেশন নাই, ওভারঅল সজ্জায় গেল। এখন তারপরে এইবার আমরা কি করি, সাধারণত গতবারের ম্যাথে কি করছি, এখানে আমরা প্রথমেই ওভারঅল সজ্জা দেখি, তারপরে এই যে এই বক্সের ইন্টারনাল সজ্জার নাম্বারটা গুণ করি, তাই না, এখানেও তাই করব। তাহলে এবার এই যে এই বক্সটাতে এর ভিতরে ইন্টারনালি কত রকমের সজ্জা হতে পারে সেই জিনিসটা চেক করি। তাহলে এখানে এলিমেন্ট আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। কোনো রেপিটেশন আছে, রেপিটেশন নাই, তাহলে আলটিমেটলি কোনো কিছু দিয়ে ভাগ দেওয়ার প্রয়োজন নেই। এই তো এই গেল আমাদের। তাহলে এ বিকে একসাথে রেখে, পাশাপাশি রেখে, একত্রে রেখে কত ধরনের আমরা কনফিগারেশন সাজাতে পারবো সেটার নাম্বার এখান থেকে চলে আসবে। এখানে তাহলে আমরা বের করে ফেলি কত আসে, এখানে এই জিনিসটার মানটা আসবে, আচ্ছা মানটা তো লেখার প্রয়োজন পড়েনি। তাহলে এখন আমাদের এই যে সবগুলোকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বক্স আকারে ট্রিট করলে, ইচ্ছে মতো যতভাবে পারা যায় এদেরকে সাফল করলে টোটাল কনফিগারেশনের নাম্বার এটা, আর এবিকে একত্রে রাখলে কনফিগারেশনের নাম্বার এটা। তাহলে এখন আমাদের লাগবে কত প্রকারে এ বি পাশাপাশি কখনোই না থাকে, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিব, তাহলে এই যে এত সংখ্যক কনফিগারেশনে এ বি পাশাপাশি থাকবে না। বুঝছি, আই হোপ এই জিনিসটাও ক্লিয়ার হয়েছে। এরপরের কোয়েশ্চেনে যাই। এরপরের কোয়েশ্চেনে কি বলছে, 1 2 3 4 5 6 7 8 চিহ্নিত 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড় ও একটি জোড় কাউন্টার নিয়ে একবারে 4টি কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা কত হবে। ওকে, আমরা এই জিনিসটা সলভ করে ফেলি। তাহলে আমাদের 4টা জোড় 4টা বিজোড়, এইখান থেকে একটা জোড় একটা বিজোড় মিনিমাম লাগবে নিতে হবে, তারপর টোটাল এখান থেকে 4টা নিতে হবে, তাহলে 8টা থেকে 4টা, ফাইন। তাহলে আগাই, এখান থেকে যদি একটা নেই এখান থেকে 3টা, এখান থেকে 2টা নিলে এখান থেকে 2টা, এখান থেকে 3টা নিলে এখান থেকে একটা, আর তো নেওয়া যাবে না। ওকে, তাহলে এখানে কি দাঁড়ায়, 4c1 টাইমস 4c3, এখানে হচ্ছে 4c2 টাইমস 4c2, এখানে হচ্ছে 4c3 টাইমস 4c1, দ্যাটস ইট। এটা করলেই কাজ শেষ। 4c1 মানে 4, 4c3 মানে 4, তার মানে 16, এখানে 16 হলো, এখানেও 16। এখন জাস্ট 4c2 এর মানটা লাগবে। 4c2 কত, 6 না, 4c2 তো 6 হওয়ার কথা, হ্যাঁ 6 6 36, এই তো। তাহলে এখান থেকে কত আসে, 3 6 18, 8 হাতে 1 2 3 2 5 1 6 68, এই তো, এটাই হচ্ছে আমাদের আনসার। এই তো আমাদের কাজ শেষ। এইবার একটু বুঝি কি করছি। খেয়াল করো, আমাদের ওই যে এর আগে যখন কমিটি গঠনের গ্রুপ গঠনের ম্যাথগুলো করতেছিলাম তখন ওখানে কি হয়েছিল, এখানে আলটিমেটলি আমাদের যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে 2টা পোর্শনের জিনিসপত্র থাকে, তখন একটা শর্ত দেওয়া থাকে যে এখান থেকে মিনিমাম একটা, ওখান থেকে মিনিমাম একটা, বা এখানে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, এই ধরনের শর্ত দেওয়া থাকতো। তারপর ওই অনুযায়ী আমাদেরকে কী করতে হতো, একটা সার্টেন নাম্বার অফ এলিমেন্ট নিয়ে একটা দল গঠন করতে হতো, কমিটি গঠন করতে হতো। এখন এখানেও তো তাই হচ্ছে, জাস্ট এবার কি করছে, এইবার 2টা পোর্শনের, এই পোর্শনে এতগুলা, ওই পোর্শনে অতগুলা, এভাবে করে না বলে ডিরেক্ট সবগুলো এলিমেন্ট দিয়ে দিছে। এখানে দেখো কি করছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টাই একদম টোটালি দিয়ে দিছে তারা, এখানে সবগুলোই এলিমেন্টগুলোই সব দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে তারপর কি বলছে, এই চিহ্নিত 1 2 3 1 থেকে 8 পর্যন্ত এই চিহ্নিত
8টা কাউন্টার থেকে কমপক্ষে একটা বিজোড় এবং কমপক্ষে একটা জোড় কাউন্টার নিয়ে একবারে 4টা কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা কত? তাহলে বুঝো পার্টিশনটা কিসের উপরে হবে? এই যে বিজোড় আর জোড় কাউন্টারের উপর। তাহলে এখন এইখানে 1 থেকে 8-এর মাঝে বিজোড় কাউন্টার আছে 4টা, জোড় কাউন্টার আছে 4টা। তাহলে এই পার্টিশনে 4জন, এই পার্টিশনে 4জন রেখে দিলাম। এরপরে কি বলা হয়েছে? কমপক্ষে একটা বিজোড় আর কমপক্ষে একটা জোড় কাউন্টার নিতে হবে। তাহলে এখান থেকেও মিনিমাম একটা, এখান থেকেও মিনিমাম একটা থাকতে হবে। ঠিক আছে, তাই করছি। এখানে 1 3 2 2, এখানে 3 1, এই তো। এরপরে তো আগাতে পারবো না, কারণ এরপরে আগালে 4 0 হয়ে যাবে, যেটা শর্তকে কি করবে? ভায়োলেট করবে। বুঝছি? এই কারণে আমরা এই পর্যন্ত এসে থেমে গেছি। আর এখানে 2টা মিলে 4 হতে হবে, কারণ বলেই দিছে এই টোটাল 8টা থেকে 4টা কাউন্টার নিয়ে সমাবেশ তৈরি করতে হবে। সো 8টা থেকে ওভারঅল 4টা, দ্যাটস ওয়াই আমরা 4 বানাইছি। গেল। এরপরে আমরা সিম্পলি জাস্ট ক্যালকুলেট করছি। এই ক্যালকুলেশনটা তো নতুন করে বোঝানোর কিছু নাই, বুঝা গেছে? এই ছিল এখানকার সমাধান। এখানে জাস্ট ওরা পার্টিশনে, প্রতিটা পার্টিশনে কতগুলো জিনিস আছে সেটা না বলে একদম সবগুলো জিনিসই একবারে দিয়ে দিছে। তারপরে সেখান থেকে প্রতি পার্টিশনে কয়টা করে আসে না আসে সেটা আমরা বেছে নিছি। এই তো এখানে আমাদের আনসারটা হচ্ছে 68 চলে গেছে। এরপরের কোয়েশ্চেনে কী বলা হয়েছে একটু দেখি। এখানে বলছে হিপোপটেমাস শব্দটির বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ ও 2টি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা সম্ভব যেন স্বরবর্ণটি সবসময় মাঝখানে থাকে? আচ্ছা, তাহলে এটা আগে আমি সলভ করে ফেলি, তারপরে এই জিনিসটার এক্সপ্লেনেশনে যাব। তাহলে এইখানে দাঁড়াচ্ছে একটা স্বরবর্ণ 2টা ব্যঞ্জন বর্ণ, তাই তো? স্বরবর্ণ সবসময় মাঝখানে থাকবে। স্বরবর্ণ আছে কি কি? আই, ও, আবারও ও, এ, ইউ। তাহলে এখানে আমাদের এই জিনিসগুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমার স্বরবর্ণ আছে 4 ধরনের। 4 থাকলো। এইখানে এই 2টা জায়গায় বসাবো। তাহলে আমার এই 2টা জায়গায় যদি বসাতে চাই তাহলে ডাবল কি আছে? এইচ নাই, ডাবল পি আছে, আর এটা চলে গেল। তারপরে ডাবল আর কি আছে? আর কোনো কিছু ডাবল নাই। তাহলে যদি আমি ডাবল বসাতে চাই তাহলে একটাই আছে কনফিগারেশন। আর যদি আমি ভিন্ন ভিন্ন বসাতে চাই তাহলে কি আছে? এইচ আছে, পি আছে, তাহলে এইচ গেল, পি গেল, তারপরে ও তো লাগবে না, পি আবারও চলে গেল, এখান থেকে আবারও ও লাগবে না, টি আছে, এরপরে এ লাগবে না, এম আছে, এস আছে। এই তো 1 2 3 4 5, তাহলে 5p2, দ্যাটস ইট। এই তো 20 20 4 20 80। তাহলে আমাদের টোটাল এখানে নাম্বারটা হচ্ছে 84। এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমাদের সলিউশনটা শেষ। এইবার আমরা ভেঙে ভেঙে বুঝবো কি করলাম, কোথায় কোনটা কেন কিভাবে লিখলাম সেই জিনিসটা। দেখো বুঝো, এইখানে আমাদের কি মেইন টাস্কটা হচ্ছে হিপোপটেমাস এই ওয়ার্ডটা দেওয়া আছে, এইখান থেকে একটা স্বরবর্ণ আর 2টা ব্যঞ্জনবর্ণ নিতে হবে, নিয়ে শব্দগুলো গঠন করতে হবে। কতগুলো শব্দ গঠন করা যাবে যেন কি হয়? স্বরবর্ণটা সবসময় মাঝখানে থাকে। তো তুমি খেয়াল করো, একটা স্বরবর্ণ, সরি আমরা এই কালারে যাই, একটা স্বরবর্ণ আর 2টা ব্যঞ্জনবর্ণ নেওয়া হচ্ছে, তার মানে টোটাল বর্ণ কয়টা? 3টা। তাহলে টোটাল বর্ণ 3টা, আমরা 3টা বর্ণের একটা চেম্বার বানায় ফেললাম। এই যে এইখানে 3টা বর্ণের এই চেম্বারটা বানায় ফেললাম। এরপরে কি বলা হয়েছে? এখানে স্বরবর্ণটা সবসময় মাঝখানে থাকবে। তাহলে স্বরবর্ণটা সবসময় মাঝখানে থাকবে, একটাই স্বরবর্ণ নিবা। তাহলে আমরা দেখি স্বরবর্ণ আছে কি কি। খেয়াল করো, স্বরবর্ণ আছে আই, ও আছে 2বার, এ আর ইউ। তাহলে আই, ও আছে 2বার, এ আর ইউ। এখন এইটাই হচ্ছে আমাদের স্বরবর্ণর এই রকম স্বরবর্ণগুলো এভাবে আছে। খেয়াল করো তো, এখানে তুমি স্বরবর্ণ নিতে হবে একটা, বসাতে হবে ওর জাস্ট একটাই পজিশন। তাহলে এখানে স্বরবর্ণ যদি ওর রেপিটেশন থাকে, ও যদি 2টা কেন, ও যদি 3টা 5টা 10টাও থাকে, মানে এখানে তো ওটার কোনো ইম্প্যাক্ট নাই, কারণ আমি তো স্বরবর্ণ বসানোর জায়গায় পাচ্ছি একটা। যদি এমন হতো স্বরবর্ণ বসানোর জায়গা আমি একাধিক পাচ্ছি, তাহলে না হয় ওখানে ও 2বার আছে, অথবা এ 2বার আছে, এ 3বার আছে, এই জিনিসগুলো তখন আমাদের কাজে আসতো। এখন তো সেই জিনিসটা কাজে আসতেছে না। তাহলে আলটিমেটলি এই যে ও এইখানে যে 2বার আছে, এইটার আসলে কোনো কাজ নাই, কারণ 2টা চেম্বারই নাই। স্বরবর্ণ বসাইতেই পারবো একটা, নিতেই হবে একটা। তার মানে আলটিমেটলি আমাদের এখন কনসার্ন হচ্ছে খুবই সিম্পলি এই লাইনটা, যে কত ভিন্ন রকমের জিনিস আছে, কে কে আছে। সিম্পলি আই যদি একটা না থাকে, আই 2টা থাকে, তাও আসলে এটার কোনো ইম্প্যাক্ট এখানে নাই। আই একটা থাকলেও যা করতে পারবো,
আই দুইটা থাকলেও একই কাজে করতে পারবো, কারণ আমার দুইটা জায়গাই নেই, আমাদের একটাই জায়গা। ঠিক আছে, তাহলে আমাদের এই যে মাঝখানের জায়গাটার জন্য অপশন কী কী একটু বুঝি। আই একটা অপশন, ও একটা অপশন, এ একটা অপশন, ইউ একটা অপশন। তার মানে মাঝখানের জায়গাটার জন্য অপশন হচ্ছে 4টা। বসে গেল। তাহলে মাঝখানের জায়গাটা নিয়ে আমাদের আর কোনো কথাবার্তা নাই, ওইটার কনসার্নটা আমরা রিজলভ করে ফেলছি। এইবার আমাদের ঝামেলা হচ্ছে এই দুইটা জায়গা নিয়ে। এখানে কে বসবে? দুইটা ব্যঞ্জনবর্ণ বসবে, স্বরবর্ণ মাঝখানে বসাই দিছি। এখন ব্যঞ্জনবর্ণ আছে কী কী একটু বুঝি। ব্যঞ্জনবর্ণ আছে কী কী, কত রকমভাবে, কয়বার দেখি। এইচ আছে, তারপরে আছে কি ডাবল পি আছে, তাই না? এইচ আছে, ডাবল পি আছে, তারপর ডাবল পি তো না, ট্রিপল পি আছে বাবা। এইচ আছে, ট্রিপল পি আছে, রাখলাম। তারপরে হচ্ছে কি আছে, ট্রিপল পি আছে, তারপরে হচ্ছে টি আছে, এম আছে, এস আছে, টি এম আর এস আছে। এখন এইদের মাঝে তুমি খেয়াল করো যে এই যে এইখানে তুমি হচ্ছে ব্যঞ্জনবর্ণ বসানোর জায়গা কয়টা ব্যঞ্জনবর্ণ নিতে বলছে। এখানে দুইটা ব্যঞ্জনবর্ণ নিয়ে দুইটা জায়গায় বসাতে হবে। তো তুমি আবারও একই লজিক খেয়াল করো, তোমার গতবার কি হয়েছিল, স্বরবর্ণের কেসে তোমার জায়গায় একটা স্বরবর্ণ নিয়ে একটা জায়গায় বসাইতে হবে। সো আলটিমেটলি একটা স্বরবর্ণ যদি রিপিটেটিভ হয়ে আলটিমেটলি 2বার 3বার 5বার যতবারই আসুক না কেন, ওটা তো কাজের না। আমি তো আসলে জায়গায় পাচ্ছি একটা বসানোর, নিতেই হবে একটা। সো আলটিমেটলি ওইটা আমার কোনো ইম্প্যাক্ট এখানে ফেলবে না। ঠিক তেমনিভাবে এখানে খেয়াল করো তো, আমাদের ব্যঞ্জনবর্ণ নিতে হবে দুইটা, বসানোর জায়গা দুইটা মাত্র, কিন্তু একটা ব্যঞ্জনবর্ণ 3বার আসছে, এইটার কি কোনো ইম্প্যাক্ট আছে? এটার কোনো ইম্প্যাক্ট নাই তো। ব্যঞ্জনবর্ণ এখানে যে 3বার আসছে, এইটার কোনো ইম্প্যাক্ট এখানে পড়তেছে না। সো আলটিমেটলি এইটা আমাদের কনসার্নেরই বাইরে, কারণ আমার জায়গায় তো নাই 3টা, বুঝছি। সো আলটিমেটলি আমরা এই পর্যন্ত হিসাব করব। তাহলে আমরা কি হিসাব করলাম যে আচ্ছা, এই প্রথমের লেয়ারটাতে, এই উপরের লেয়ারে আমি রাখছি যে মিনিমাম একবার আছে কে কে। মিনিমাম একবার আছে দেখতেছি আমরা এইচ, পি, টি, এম, এস এগুলো আছে। আর তারপরে লেয়ারে রাখছি মিনিমাম 2বার আছে কে কে, শুধুমাত্র পি। ঠিক আছে, তারপরে লেয়ারে রাখছিলাম কি যে মিনিমাম 3বার আছে কে কে। এখন যেহেতু আমাদের স্পেসই নাই 3টা, সো দ্যাট ইজ আউট অফ আওয়ার কনসার্ন। ঠিক আছে, থাকলো। এইবার বুঝো, এখন তুমি এইখানে এই যে ব্যঞ্জনবর্ণ দুইটা বসাবা, তোমার এরকম ইচ্ছা হতে পারে যে আচ্ছা আমি সেম ব্যঞ্জনবর্ণই এই দুই পাশে বসাবো। আমার এখানে 2টা পি আছে, তাহলে এখানে একটা পি, এখানে একটা পি বসাবো, হতেই পারে, বসাইতেই পারো। যদি এখানে ডাবল পির পাশাপাশি ডাবল এইচ থাকতো, তখন তুমি সেটাও ইচ্ছা পোষণ করতে পারতা যে আমি এখানে এইচ বসাবো, বুঝছি। তাহলে আলটিমেটলি আমাদের এই যে এই দুইটা জায়গায় একটা উপায় হচ্ছে কি, যে দুইটা জায়গাতেই সেম ব্যঞ্জনবর্ণ বসানো। তাহলে এইখানে কি দুইটাই সেম ব্যঞ্জনবর্ণ, সেম কনসোনেন্ট, আর ভাওয়েল তো নিজের মতো থাকলোই। এইটা একটা উপায়। আরেকটা উপায় কি? আরেকটা উপায় হচ্ছে ডিফারেন্ট কনসোনেন্ট আর হচ্ছে একটা ভাওয়েল। এইটা উপায় হতে পারে, তাই না? এখন দেখো, যদি তুমি সেম কনসোনেন্ট চিন্তা করো, দুই জায়গায় যদি সেম কনসোনেন্ট বসাতে চাও, তাহলে কীভাবে বসাতে পারবা? শুধুমাত্র একটাই উপায় আছে তোমার, ডাবল পি নিয়ে একটা পি এখানে আর একটা পি এখানে বসাতে পারবা। আর কোনো উপায় তোমার হাতে নেই, কারণ আর কোনো কিছুর রেপিটেশনই তো নাই, আর তো কোনো কিছু ডাবল নাই। তাহলে এখানে তার মানে কী দেখতেছি আমরা, যে আমরা যদি এই কেস 1-এর কথা চিন্তা করি, কেস 1-এর জন্য আমরা কি দেখতেছি, মাঝখানের জিনিসটার জন্য অপশন হলো 4টা, 4 থাকলো। আর এই দুই পাশে বসানোর জন্য কেস 1 অনুযায়ী, সেম কনসোনেন্ট অনুযায়ী বসানোর অপশন কি? একটাই, শুধুমাত্র দুই পাশে পি বসাই দেবো। তাহলে এখানে উপায় সংখ্যা কত হবে? 4 × 1 = 4। যদি এখানে এমন হতো ডাবল এইচও থাকতো, তখন আমরা কী বলতাম যে আচ্ছা সেম কনসোনেন্ট দুইভাবে বসানো যায়, ডাবল পি বসানো যায়, ডাবল এইচ বসানো যায়, তখন এখানে এটা কত হয়ে যেত? 2 হয়ে যেত, বুঝছি। আচ্ছা, এখন তার মানে এই এক অনুযায়ী এই উপায়ে আমাদের সংখ্যা হচ্ছে এটা 4। এরপরে দ্বিতীয় উপায় আসি। দ্বিতীয় উপায় কি বলছে? ডিফারেন্ট কনসোনেন্ট আর একটা সিম্পলি ভাওয়েল। এখন ভাওয়েল বসানোর জন্য আমাদের অপশন কতগুলো? 4টা থাকলো। এইবার ডিফারেন্ট কনসোনেন্ট কতভাবে বসাতে পারি? খেয়াল করো তো, তোমার কাছে ওভারঅল কনসোনেন্টের ভ্যারিয়েশন কীরকম আছে? তো আমরা দেখতেছি এইচ, পি, টি, এম, এস, এই ভ্যারিয়েন্টের, এই এতগুলো ভ্যারিয়েন্টের আমাদের কনসোনেন্ট আমার হাতে আছে। তো এখান থেকে আমাদের কী করতে হবে? আমরা ডিফারেন্ট কনসোনেন্ট চুজ করতে চাচ্ছি। তাহলে ডিফারেন্ট কনসোনেন্ট চুজ করতে চাচ্ছি মানে এই 5টা থেকে যে কোনো 2টা চুজ করতে হবে, দ্যাটস ইট, ডান, বুঝছি। এখন তার মানে এখানে আমরা তাহলে কী করব? এই 5টা থেকে 2টা চুজ করব, তার মানে 5
P2 কেন P? কারণ এখানে ক্রম বা অর্ডার ম্যাটার করে। এখানে যদি আমি এই যে এখানে H বসালাম, এখানে একটা ভাওয়েল বসাইছি, মনে করো I বসাইলাম, আর এখানে P বসালাম, এইটা যেমন একটা ওয়ার্ড, ঠিক তেমনি PIH এটা কিন্তু আলাদা ওয়ার্ড। সো আলটিমেটলি যেহেতু এখানে ক্রম বা অর্ডার ম্যাটার করে, কোনটা আগে কোনটা পরে সেই জিনিসটা ম্যাটার করে, এই জন্য আমরা কি ইউজ করতেছি? P ইউজ করতেছি, আদারওয়াইজ আমরা C ইউজ করতাম। আচ্ছা, তাহলে 4 × 5 P2 এই জিনিসটা দেখি তাহলে কত হচ্ছে। তাহলে 4 × 5 P2 এর কেসে এই মানটা আসছে 80। এই তো এখন এখান থেকে তাহলে এই দুইটা অ্যাড করে দিয়ে আমরা 84 পাইছি। বোঝা গেছে? এখন দেখো এখানকার কেসে আমি খুব সহজেই তাহলে বলে দিতে পারতাম যে এইখানে আলটিমেটলি দুইটা কনসোনেন্ট নেওয়া যাবে এত উপায়ে, আর হচ্ছে তোমার সেম কনসোনেন্ট হলে এত উপায়ে, দুইটা অ্যাড করে দিয়ে আনসার শেষ। এখন এই জিনিসটা একটু ভেঙে বলার পেছনে কারণটা কি? কারণ আছে একটা। কারণটা হচ্ছে যে এইখানে তোমার মনে করো এই জায়গাটায় 3টা স্পেস না দিয়ে 4টা বা 5টা স্পেস দিল, তাহলে কি করা যেতে পারে? তাহলে তোমাকে ওই কেসটা ধরে ধরে যাতে বিশ্লেষণ করে করে ভেঙে ভেঙে আগাতে পারো, ওই জন্যই কিন্তু এই লেয়ারিংটা দেখানো এবং এই কথাগুলো বলা। এইবার তোমাদের টাস্ক হবে এই জিনিসটাই একটু ডিফারেন্টলি নিজেরা করতে পারতেছে কিনা সেটা চেক করা। কিভাবে? দেখো এখানে মনে করো 3টা স্পেস না থেকে 4টা স্পেস আছে, তাহলে 4টা চেম্বার বানাবা। 4টা চেম্বার বানানোর পরে এইখানে 4টা বা 5টা নিয়ে কাজ করতে পারো। 4টা চেম্বার বানালা, অথবা আমি দিলাম 5টাই, যাও এখানে 5টা চেম্বার বানালা, এখানে 5টা জিনিস নিয়ে কাজ করতে হবে। এখন এই 5টার মাঝে তোমাকে কি বলে দেওয়া হয়েছে? এই 2 নম্বর আর 3 নম্বর জায়গাটায় ভাওয়েল বসাতে হবে। তুমি 2টা ভাওয়েল নিবা, 3টা কনসোনেন্ট নিবা, তাহলে 2টা ভাওয়েল 3টা কনসোনেন্ট। এইবার এখন এর মাঝে 2 নম্বর আর 3 নম্বর জায়গাটা ভাওয়েলের জন্য বরাদ্দ 1 3 4 সরি 1 4 5 এই 3টা জায়গা কনসোনেন্টের জন্য বরাদ্দ। তাহলে আসলে এই হিপোপটেমাস ওয়ার্ডটা থেকে 2টা ভাওয়েল 3টা কনসোনেন্ট নিয়ে 5টা লেটারের একটা ওয়ার্ড কতভাবে ফর্ম করা যাবে, যেখানে 2 নম্বর এবং 3 নম্বর জায়গা ভাওয়েলের জন্য বরাদ্দ, 1 4 এবং 5 নম্বর জায়গা কনসোনেন্টের জন্য বরাদ্দ। দেখো তো এবার নিজেরা এইটা পারো কিনা। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে নিই। খেয়াল করো এইখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু ভাওয়েল 2টা নিতে হবে, তার মানে কি তুমি এবার ভাওয়েলের কেসে এইভাবে চিন্তা করতে পারো যে আমি সেম ভাওয়েল 2বার নিতে পারি, অথবা ডিফারেন্ট 2টা ভাওয়েল নিতে পারি। তাহলে এবার দেখো এইবার কিন্তু এই ইনফরমেশনটা কাজের। এইবার এই ইনফরমেশনটার তো গতবার কোনো ইম্প্যাক্ট এর উপরে ছিলই না, এইবার কিন্তু থাকবে। লেয়ারিংটা এই কারণে ইম্পর্ট্যান্ট। লেয়ারিংটা এই ধরনের কেসে, এই ধরনের প্রবলেম আসলেই আগে লেয়ারিংটা খুব চমৎকারভাবে করে নিবা, বুঝছো? আমার তো এখানে খুব সহজে আমি দেখেই বুঝতে পারছি, কাজগুলো করতে পারছি, দ্যাটস ওয়াই এখানে করে দিছি, বা লেয়ারিংটা আমি ওভাবে দেখাইনি। তো তোমরা যখন এই ধরনের প্রবলেম ফেস করবা, আমার সাজেশন থাকবে যদি তুমি এখানে দেখেই করে ফেলতে পারো, বুঝে ফেলতে পারো সব কী হচ্ছে না হচ্ছে, খুব ভালো। আর যদি মনে হয় যে না আমার লেয়ারিং করার প্রয়োজন আছে, এইভাবে লেয়ারিংটা করবা। প্রথম লেয়ারে কারা থাকবে? প্রথম লেয়ারে তারাই থাকবে শুধুমাত্র যারা মিনিমাম একবার আছে। দ্বিতীয় লেয়ারে তারা যারা মিনিমাম 2বার আছে। তৃতীয় লেয়ারে যারা মিনিমাম 3বার আছে। এইভাবে কাজ করার পরে গুছাই নিয়ে কাজ অনুযায়ী আগাবা। যেমন এই কেসটার কেসে কি হবে, তুমি এভাবে চুজ করতে পারো ভাওয়েলটা। গতবার ভাওয়েলটা একভাবেই চুজ করা গেছিলো, জাস্ট সিম্পলি একটাই জায়গা আছে, সিম্পলি 4টা থেকে যে কোনো একটা বসাবো, দ্যাটস ইট, ডান। ওর যে রেপিটেশন আছে এটার কোনো ইম্প্যাক্ট এখানে নেই। এইবার কিন্তু সেটার ইম্প্যাক্ট আছে। এইবার তুমি ভাওয়েলটা এভাবে চুজ করতে পারো যে আচ্ছা ভাওয়েলটা আমি সেম ভাওয়েল নিতে পারি, অর্থাৎ ও ও বসায় দিতে পারি, আবার ডিফারেন্ট 2টা ভাওয়েল নিতে পারি। ডিফারেন্ট 2টা ভাওয়েল নেওয়ার কেসে কী হবে? 4p2। তার মানে এইবার শুধুমাত্র ভাওয়েল নেওয়ার অপশন কতগুলো? 4p2 প্লাস কত? 1। এইটা একটা উপায়, আর এখান থেকে 4p2 থাকলো। শুধু ভাওয়েল নেওয়ার অপশনই হচ্ছে 4p2 প্লাস 1। এইবার কনসোনেন্টের জন্য চিন্তা করো। কনসোনেন্টের কেসে আমি কি বলছি? 3টা কনসোনেন্ট দিয়ে কাজটা করবা। তাহলে এবার তোমার মনে হতে পারে ভাইয়া আমি 3টাই সেম কনসোনেন্টই বসাবো। এই যে যেমন ট্রিপল পি, গতবার এই জায়গা ছিল মাত্র 2টা, কিন্তু কনসোনেন্টের রেপিটেশন 3বার পর্যন্ত আসছে। এইটার কোনো ইম্প্যাক্ট এখানে ছিল না, কারণ 3টা জায়গায় নেই। এইবার তো 3টা জায়গা আছে, এইবার সেটার ইম্প্যাক্ট কিন্তু থাকবে, বুঝছি? তো আলটিমেটলি তোমার ইচ্ছা হলো এই 3টাই আমি নিব, চলে গেল। আবার তোমার ইচ্ছা হতে পারে আমি 2টা সেম নিব, একটা ডিফারেন্ট নিব। আবার তোমার ইচ্ছা হতে পারে যে আমি 3টাই ডিফারেন্ট নিব। তো তখন এইভাবে করে যতগুলো কেস হয় না হয় সেই জিনিসটা ক্যালকুলেট করে দেখবা। অ্যান্ড এই জিনিসটা, এই কাজটা ঠিকঠাক করতে পারলে তোমার এই যে লেয়ার ওয়াইজ কাজ করে আগানো, বিভিন্ন কেস ধরে কাজ করে আগানো, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার কিন্তু এই প্লেলিস্টটার ভিডিওগুলোতে আপাতত যেভাবে আগাচ্ছি সেটা হচ্ছে আমি ইচ্ছে করেই চাচ্ছি যে কোনো একটা প্রবলেমের সূত্র ধরে, যে কোনো একটা প্রবলেমের হাত ধরে আলটিমেটলি আমি যাতে ওইটার ইন্টারনাল যতগুলো বেসিক আছে যতটা পারা যায় এই টাইমের মধ্যে বলার সবগুলো বলে দিতে ইচ্ছা করেই কিন্তু আমি একটু পেজটা
স্লো ডাউন করছি। সো তোমাদের এইটা থেকে সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নিজেদের জন্য নিতে হবে। এইটাই ছিল আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করা যায় উত্তর মিলছে 84, হ্যাঁ। সো আশা করা যায় এই ভিডিওতে যতগুলো জিনিস বুঝাইছি আর কি সব ঠিকঠাক ক্লিয়ারলি বুঝছো, অ্যান্ড সবগুলো এই ধরনের কাজ সামনে আসলে নিজেরা করতে পারবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।